ওকে, সো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমরা HTML থেকে শুরু করে CSS পর্যন্ত যাব এবং একটা টেমপ্লেট, একটা গুগল থেকে একটা টেমপ্লেট ডাউনলোড করি, ওয়েব লেআউট। আমি জাস্ট অথবা আমি এভাবে লিখি ফ্লট, এই ধরনের কিছু একটা টেমপ্লেট, এখান থেকে একটা টেমপ্লেট চুজ করি, লাইক আজকের দিনের মধ্যে শেষ করা যাবে এরকম। আচ্ছা, একটা কঠিন থেকে নিয়ে নিই, সমস্যা নেই, এটা তো আগে করা হয়েছে। ফুল টেমপ্লেট, আপনারা বলেন আপনাদের কোনটা ভালো লাগে। এটা 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 ইনকমপ্লিট টেমপ্লেট বলা যায়। আচ্ছা, এটুকু করা যায়, সমস্যা নেই, ফাইন। আচ্ছা, এটাই ঠিক আছে, আমি ডাউনলোড করলাম, সেভ ইমেজ অ্যাজ, আমি এখানে সেটাকে রাখলাম। সো আমরা এটা করব, ঠিক আছে। সো প্রথমে ওয়েবসাইট ডিজাইনের উপর ডিপেন্ড করে ওয়েবসাইটকে অনেকভাবে আবার ভাগ করা যায়, ডিজাইনের উপর বেস করে, ঠিক আছে। এখন দেখেন, এই ওয়েবসাইটটা যদি আমি বলি, এই ওয়েবসাইটটা কী ধরনের ওয়েবসাইট মনে হচ্ছে আপনার কাছে? দেখতে মনে হচ্ছে সেটা হচ্ছে ফুল উইথ একটা ওয়েবসাইট। স্ক্রিন যত বড় ঠিক তত বড় আমার কন্টেন্ট, আমার ওয়েবসাইটের কন্টেন্ট কি ওখান থেকেই শুরু, স্ক্রিনের শুরু থেকে শুরু এবং শেষে গিয়ে শেষ। এখানে দেখেন আমি দুইটা ওয়েবসাইট ওপেন করে রাখছি, একটা হচ্ছে prothomalo.com, একটা হচ্ছে w3school.com। ডিজাইনের ভেদে তারা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ফুল উইথ যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের এই পাশ থেকে একদম এই পাশ, আরটা হচ্ছে একটা কি নির্দিষ্ট উইট আছে যেটা কি একদম কন্টেইনারটাকে মাঝে রাখছে, ঠিক আছে। এটার উইড ম্যাপে 1200 পিক্সেল, আরও কম হতে পারে। সো আর এটা হচ্ছে ফুল উইড। সো আমি ডিজাইনের উপর ডিপেন্ড করে হচ্ছে ওয়েবসাইটকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি ফুল উইড, একটা হচ্ছে কি ফিক্সড উইড, ঠিক আছে। একটা কি ফুল উইড, একটা হচ্ছে ফিক্সড উইড। সো আমরা যদি এই ডিজাইনটাকে একটু দেখি, দেখেন, হ্যাঁ, ফুল উইড ফিক্সড। আচ্ছা, আমরা এই ডিজাইনটাকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুল উইড একটা ওয়েবসাইট, তাই না? ফুল উইড তার মানে কি আমার বডি যেখান থেকে শুরু, আমার বডি কোথা থেকে শুরু, এখানে বলেন তো এই ওয়েবসাইটে বডি কোথা থেকে শুরু? নর্মালি এই ওয়েবসাইটে বডি হচ্ছে এখান থেকে শুরু, আই মিন ব্রাউজারের যে বডিটা আছে এখান থেকে ব্রাউজারের বডি শুরু, ঠিক আছে। সো আমার HTML এর বডি শুরু এখান থেকে, এখানে শেষ। তার মধ্যে কি ওই বডির মধ্যে একটা ডিভ নেওয়া হয়েছে, এখানে একটা ডিভ নিছে এবং সেই ডিভের মধ্যে আবার এই কন্টেন্টগুলো রাখছে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ওয়েবসাইট ডিজাইনটাকে আপনি ইয়ার মতো নিতে পারেন, আর্টের মতো নিতে পারেন, ছবি আঁকার মতো, মানচিত্র অঙ্কন করার মতো, ঠিক আছে। আপনি যত ভিজুয়ালাইজ করতে পারবেন তত আপনার জন্য বিষয়টা সহজ। যেমন বলা যায়, সাপোজ আমি অথবা এটার কথাই বলি, এখানে যেটা করছে সেটা হচ্ছে দেখেন, আমরা জানি যে HTML দিয়ে শুরু হয়, HTML দিয়ে শেষ হয়, দেন হেড শুরু, হেড শেষ, বডি শুরু, বডি শেষ। এই বডির মধ্যে কি আমার ওয়েবসাইটে কন্টেন্ট আসবে। সো তার মানে এই প্রথম আলোতে যা দেখাচ্ছে সব কিছু বডির মধ্যেই আছে, সব কিছু কি বডির মধ্যেই আছে। এবং বডিটা শুরু হচ্ছে এখান থেকে, আমি ধরে নিলাম এই পর্যন্ত শেষ, মানে পুরোটাই হচ্ছে আমার বডি। এখন বডির মাঝখানে হচ্ছে একটা ডিভ আছে, যে ডিভের মধ্যে কন্টেন্টগুলো আছে। সো এখানে যেটা করছে একটা ডিভ নিছে, সেটা শেষ করছে এখানে। এরপর এখানে সবগুলো স্টেপ বাই স্টেপ কন্টেন্ট সেই কন্টেইনারের মধ্যে, এটা যদি কন্টেইনার হিসেব করি, একটা বক্স হিসেব করি, যেটাই বলি, এই কন্টেইনারের মধ্যে কি সেই কন্টেন্টগুলো নিছে, এটা এভাবে নিছে। আমি ব্যাপারটাকে গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করি, মনে করেন যে এটা আমার বডি, আমার মার্কার গেছে, ফাইন। ওনাকে ডাক, আরিফকে ডাক দেন। ও এতক্ষণ রেকর্ডিং হয়নি, ফাইন। অ্যাডন্স, হ্যাঁ অবশ্যই, আমি জাস্ট বলে দিচ্ছি। ফায়ারবাগ
ফায়ারবাগ থেকে ইনস্টল করবেন। হ্যাঁ, দেন আমি যে ওয়েবসাইটে যাব, সাপোজ আমার আগের ওয়েবসাইটে আসলাম, ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, ঠিক আছে। এখন দেখেন এটা আপনার নোটপ্যাডের সাথে ফ্যামিলিয়ার হবে। এই যে তাদের কালার ম্যাচিং, মানে কোডের সিনটেক্সগুলো আর কি নোটপ্যাডের সাথে ফ্যামিলিয়ার। তো এখানে দেখেন কি করছে, আমি যেটা বলছি সেটা হচ্ছে কিনা, প্রথমে করছে কি বডির মধ্যে একটা ডিভ নিচ্ছে হোল র্যাপার, দেন হোল র্যাপারের মধ্যে যেটা করছে প্রথম আবার হোল ইনার নামে একটা বিষয় করছে, কারণ হচ্ছে এই অংশটুকুকে ফাঁকা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এটা অন্যভাবে করা যায়, তো জাস্ট এটা এভাবে করছে অনেক আগে। তো তারপর যেটা দেখেন সাইড হেড বলতে কি কতটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত হেডার হিসেবে নিয়েছে, একটা ডিভ হেডার হিসেবে নিয়েছে। তার মধ্যে দেখেন আবার দুইটা অথবা তিনটা ভাগ করছে। প্রথমে হেড টপটাকে দুইটা কি আলাদা কি দুইটাকেই একসাথে করে ফেলছে, যেমন হেড টপের মধ্যে কি আছে শুধুমাত্র এগুলা। আচ্ছা, এখানে কিছু বলতে পারে ম্যাথমেটিক্যালি কিছু ভুল আছে, যদিও বা ভুলগুলো আমাদের চোখে পড়বে না এবং চোখে পড়ার বিষয়ও না। দেখেন এটা কিভাবে আনছে, জাস্ট প্যাডিং টপ দিয়ে অনেক নিচে নামাইছে। এটা কিন্তু পিক্সেলগুলো অ্যাড হচ্ছে, অনেকগুলো পিক্সেল এখানে অ্যাড হয়ে আছে। আমি যদি বলি এই ডিপটা অ্যাকচুয়ালি এটার উপরে আছে, কিন্তু দেখাচ্ছে কারণ প্যাডিং টপ দিয়ে সেটাকে নিচে নামানো হয়েছে, ওই অংশটুকু ট্রান্সপারেন্ট। আমি যদি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, হেড টপের একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে বোঝা যাবে ব্যাপারটা। সো এখানে যদি বা ব্যাকগ্রাউন্ড একটি কালার আছে, সো প্যাডিং টপ ব্যাকগ্রাউন্ড স্ক্রল 00 ফাইন। এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা আছে, এই যে এখানে দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় দেখেন ডিপটা কিন্তু ওখানেও আছে। এটাকে আবার কি করছে, পজিশনিং করে উপরে তুলছে, এই ডিপের উপরে আনার জন্য এটাকে কি করছে, পজিশনিং করছে। যাই হোক, এগুলো সিএসএস এর বিষয়ে আমরা আজকে দেখব। কাজ করতে করতে আমরা হচ্ছে সিএসএস এর অনেকগুলো বেসিক বিষয় দেখব। আমরা মূলত আজকে করবো হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স সিএসএস এর, হ্যাঁ টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো সব সময় লাগবে, ঠিক আছে। আপনারা মাথায় রাখবেন যে কি করছি। ফাইন, আমরা একটা ফোল্ডার করি, আমরা এই ডিজাইনটা করব, ঠিক আছে। এই ডিজাইনটা কি করব, আমরা করব। সো আমরা একটা ফোল্ডার করলাম ক্লাস 1 এর মধ্যে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। আমরা একটা ফাইল করছি, যে আমরা যেখানে HTML কোডটা লিখবো index.html। অবশ্যই আমরা জানি কীভাবে index.html তৈরি করতে হবে। ফাইন, এবার আমি সেটাকে ব্র্যাকেটসে ওপেন করি, ব্র্যাকেটস ওপেন করলাম। দেন আমার ব্র্যাকেটসে আমার প্রজেক্ট ফোল্ডারটাকে কি করলাম, জাস্ট টেনে এনে ছেড়ে দিলাম। এভাবেই করবেন প্রত্যেকটা প্রজেক্ট করার সময়। হ্যাঁ, শুধু নোটপ্যাড দিয়ে আমি দেখাচ্ছি, কেন করবো না আমরা। ফাইন, এই যে আমি কি করলাম, ব্র্যাকেটসে জাস্ট প্রজেক্ট ফোল্ডারটা টেনে এনে ছেড়ে দিলাম। সো এটা হচ্ছে একটা ব্র্যাকেটস কোড এডিটর। এবং আমি এখানে একটু দেখাই যে একটা HTML ট্যাগ লিখে আমি একটা লিখলাম, সে এর এন্ড পজিশনটা ক্লোজিং পার্টটা কি সে আমাকে নিজেই করে দিল। এবং মনে করেন যে আমি হেড দিলাম, আমি জাস্ট বোঝার সুবিধার্থে একটু তাড়াতাড়ি করি। এটা এমনিই আমি জাস্ট এটা এমনি করছি, কিছু মাইন্ড করি না। ও আচ্ছা, ফাইন। আমি এখানে দেখেন কোনটা আমার কন্টেন্ট বলেন তো। আচ্ছা, এই হ্যালো অংশটুকু হচ্ছে আমার কন্টেন্ট, যেটা আমার ওয়েবসাইটে দেখাবে, তাই না। আর এগুলো হচ্ছে ডিভ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, আই মিন নেম। এগুলো হচ্ছে কি সবগুলো ট্যাগ, তাই না। এখন আমি যদি এই অংশটুকুকে নোটপ্যাডে ওপেন করি, ওপেন উইথ সাপোজ নোটপ্যাড, কোনটা কন্টেন্ট, কোনটা ট্যাগ, কোনটা অ্যাট্রিবিউট, কিছু বুঝতে পারছেন? তাহলে কি আপনার কনফিউজিং মনে হবে না যে কাজ করার সময়? হ্যাঁ, কনফিউজিং মনে হবে কিনা? হ্যালো, আমার সাথে রেসপন্স করবেন প্লিজ।
কনফিউজিং মনে হবে কি না এটা এখানে কাজ করতে? কনফিউজিং মনে হবে না এখানে? না, এটা অ্যাকচুয়ালি এইটুকুর জন্য কনফিউজিং আপনার কাছে মনে হচ্ছে না, এইটুকুর জন্য জাস্ট এটা এইটুকু। আপনার যখন একটা বড় প্রজেক্ট করবেন 10,000 লাইনের কোড থাকবে, 10-20,000 লাইনের কোড থাকবে, আপনার কাছে কনফিউজিং মনে হবেই, স্বাভাবিক। আপনি ধরতে পারবেন না কোন ডিপটা কোথায় শেষ হচ্ছে। যেমন এটা আমাকে কোনো কিছু দিচ্ছে না, সাপোজ আপনার একটা ডিপ শুরু হয়েছে এখান থেকে এবং এটা শেষ হয়েছে অনেক নিচে, ঠিক আছে? এখন এই ডিপটা আপনাকে ডিলিট করতে হবে, ঠিক আছে? এখন আমি যখন এখান থেকে ডিলিট করছি, এখান থেকে বুঝতে পারবো যে এটাই হচ্ছে আমার সেই ডিপ শেষ হয়েছে। এখন উপরে উঠে আসলাম এই জায়গায়, উপরে উঠে আসলাম, কোনটা বুঝতে পারছি না আমার ডিপটা কোনটা, তাহলে কি হবে? হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস হলেও ইউজ হয়, কিন্তু আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি না। তার কারণ হচ্ছে ব্র্যাকেটস হচ্ছে লেটেস্ট একটা কোড এডিটর এবং এটা বলতে পারেন যে অনেক স্মুথ বলা যায়, হ্যাঁ, ঠিক আছে? সো সেজন্য আমরা ব্র্যাকেটস ইউজ করবো। এবং ব্র্যাকেটস এমন একটা কি বলবো, এমন একটা এডিটর যেটা হচ্ছে কি আপনার ওয়েব ডিজাইনিং সম্পর্কে জানে। এটা হচ্ছে এমন একটা এডিটর যেটা কি ওয়েব ডিজাইনিং সম্পর্কে জানে। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ যেটা আছে সফটওয়্যার, সেই কোম্পানি কর্তৃক তৈরি, ঠিক আছে, এই সফটওয়্যারটা, ঠিক আছে? সো আমরা ব্র্যাকেটস ইউজ করবো এবং অনেক, এটাকে বলা যায় অনেক ফ্লেক্সিবল, অনেক স্কেলেবল বলা যায়, মানে অনেক এক্সটেনশন আছে এটাতে যেগুলো অ্যাড করে আমরা আরও অনেক ফিচার যুক্ত করতে পারি। ইভেন আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো যে অ্যাকচুয়ালি ব্র্যাকেটস কেন, আমরা অনেক কাজে হয়তো বা ব্র্যাকেটসের হেল্প পাবো। ফাইন, আমরা এবার ট্যাগ সম্পর্কে আসি। আমরা বলেছিলাম যে গত ক্লাসে ট্যাগ দু ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে ডাবল ট্যাগ, তাই না? সো আমরা একটা বেসিক মার্কআপ করি, সেটা হচ্ছে কি HTML এর বেসিক মার্কআপ। প্রথমে কি ডক ট্যাগ দিয়ে শুরু হয়, অবশ্যই ডক ট্যাগ দিয়ে শুরু হয়, দেন HTML শুরু, HTML শেষ, ব্র্যাকেটস না সব জায়গায়। ওয়েবসাইট ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমার ডকুমেন্ট টাইপটা দিতেই হবে। অবশ্যই, নো প্রবলেম। এটা অ্যাকচুয়ালি আমি বলি আমি এটা কেন করেছি আপনাদের, এটা কেন করেছি অ্যাকচুয়ালি, যেটা জাস্ট ফোল্ডার ওপেন করলাম, সেখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করেছি, দেন সেই ফোল্ডারটাকে আমি কি ব্র্যাকেটসে টেনে এনে ছেড়ে দিলাম, তখন ওই ফোল্ডারটা ওপেন হয়েছে। সেটা এখান থেকেও করা যায়, ওপেন ফোল্ডার। এই কাজটা করার কারণ হচ্ছে নর্মালি ব্র্যাকেটস ওয়ার্কিং ফাইলগুলো রেখে দেয়, আগের ওয়ার্কিং ফাইলগুলো রেখে দেয়, ট্যাম্প ফাইল বলা হয়, টেম্পোরারি ফাইল, ঠিক আছে? সো সেই ওয়ার্কিং ফাইলগুলো রেখে দেয় বলে আপনি যখন কাজ করেন তখন আপনার কাছে স্বাভাবিক, আমরা প্রত্যেকটা প্রজেক্টে রুট ফাইলটাকে ইন্ডেক্স নামেই চিনি, তাই না? প্রত্যেকটা প্রজেক্টে আমরা রুট ফাইলকে index.html নামে চিনব। সো আমরা মনে করেন আগের একটা HTML রয়ে গেলো, পরের একটা HTML রয়ে গেলো, আপনি জাস্ট এমনিই ওপেন করলেন, সাপোজ এইভাবে ওপেন উইথ ব্র্যাকেটস, এরকম আরেকটা ফোল্ডারে আরেকটা ফাইল ওপেন করলেন, সবগুলো এখানে থেকে যাবে, তখন আপনার কাছে কনফিউজিং হয়ে যাবে ব্যাপারটা। সেজন্য যেটা করেছি, আগের যা ফাইল আছে সবগুলো রিমুভ করার জন্য আমি জাস্ট সরাসরি এভাবেই ওপেন করছি, যাতে আগের যা আছে, যেমন এখানে একটা ফোল্ডার আছে, সাপোজ এখানে কি অলরেডি একটা ফোল্ডার আছে, আমি এই ফোল্ডারটা ওপেন করলাম, দেখেন আগের ফাইলগুলো চলে গেছে। এখন এই প্রজেক্টের যত ফোল্ডার আমি আগে কি করছিলাম, কাজ করছিলাম, সেগুলো আসছে, হ্যাঁ, সব ব্র্যাকেটসে, মানে ব্র্যাকেটসে আছে যেগুলো, ঠিক আছে? সো এখন আমি যদি আমার ফোল্ডারে যাই, আরে হাতে সুন্দর আইটেম, ঠিক আছে, আমার প্রজেক্ট যেটা যেভাবে কাজ করছে সেভাবে আসছে। সো আপনাকে এটা ইউএতে করলে আপনার জন্য সুবিধা, আমার জন্য না। সো আমার মনে হয়েছে এই অংশটা বলে দেওয়া উচিত, কারণ স্টুডেন্টরা এটাই ভুল করে, মানে ফাইল দেখবেন যে মাঝখানে একটা, যেমন প্রথমবার ব্র্যাকেটস ওপেন করার সময় আমাকে একটা নোটিফিকেশন দিছিল না, আমি ক্লোজ ওকে করে আবার কি করছি, এইটা এনে তারপর হচ্ছে আমার ফোল্ডারটা ক্রস করছি, ফোল্ডারটা এখানে আনছি। প্রথম যেই প্রবলেমটা দেখাইছে এটা আপনাদের দেখাবে মাঝে মধ্যে, এটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম, যেটা হচ্ছে টেম্পোরারি ফাইলে কিছু এডিট হয়ে গেছে আমি যখন কাজ করলাম। এটা অ্যাকচুয়ালি এখানে ছিল, যেটা আমার এখানে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে একটা ভিডিও ফাইলের জন্য, কিন্তু আপনাদের যেটা হবে সেটা হচ্ছে টেম্পোরারি ফাইলে কোনো একটা এডিট হয়ে যাবে কিছু একটা, সো আপনি বুঝবেন না যে আপনার ফাইলটা কেন ওপেন হচ্ছে না বা কেন আসছে না, এটাই। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে
জাস্ট আমার প্রজেক্টটাই ওপেন করে নিলাম, ঠিক আছে। ওকে, এবার বলেন তো কি দিতে হবে? হেড, আপনারা জানেন, খুব সুন্দর। তারপর হেডের মধ্যে টাইটেল থাকে, টাইটেল আমি দিলাম RF। হেডের পর কি থাকে? বডি। বডিতে কি থাকবে? আমার কন্টেন্ট। সো আমার ডিজাইন হচ্ছে এটা, আমার ডিজাইন হচ্ছে এটা। এবার আমি এটাকে মার্ক আপ করবো। এনিওয়ে, এখানে বলে রাখি, ইমেজ কখনো মার্ক আপের মাধ্যমে আনা যাবে না। এবং এই যে একটা মোবাইলের ইমেজ আছে, এবং মোবাইলের ইমেজের মধ্যে এই কন্টেন্টগুলো আবার দেখাচ্ছে, মনে হচ্ছে এটা কীভাবে, এটা অ্যাকচুয়ালি ইমেজ, আপনাকে এটা ইমেজ করেই নিতে হবে, ঠিক আছে। আপনি ওখানে আবার ওখানে HTML CSS পজিশনিং করে ছোট্ট করে করার কোনো মানে হয় না, ঠিক আছে। এটা ইমেজ, জাস্ট এই ওয়েবসাইটটা মোবাইলে গেলে কিভাবে শো করবে সেটাই এখানে কি করছে, রিপ্রেজেন্ট করছে। ফাইন, এটা হচ্ছে একটা ইমেজ। দেন আমরা এখানে দুইটা ইমেজ পেলাম, এই সেকশনেও একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর টপ সেকশনে জাস্ট মেনু আছে আর একটা লগো আছে। এরপর স্লাইডার সেকশনের পরে, অ্যাকচুয়ালি এটা একটা স্লাইডার হবে, স্লাইডার সেকশনের পরে কি আছে? 3টা ডিভ আছে, বলতে পারেন 3টা ডিভ। সো এটাকে এভাবে নেওয়া যায়। আমি যদি এটাতে বলি, দেখেন এখানে এটা হচ্ছে আমার ফুল এর একটা বডি, এটা হচ্ছে আমার বডি। সো আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে পুরাটাকে আরেকটা র্যাপার নাম দিয়ে ঘিরে নিতে পারি, অথবা নাও পারি। যেহেতু এটা ফুল ইট, আমার ঘিরার কোনো দরকার নেই। সাপোজ আমি ঘিরে ধরলাম, একটা ডিভে ঘিরে রাখলাম, কারণ যদি কোনো সময় আমার ওই ওয়েবসাইটটাকে একটু চেঞ্জ করা লাগে, মাঝে মধ্যে করে দিলাম, সমস্যা নেই। ওই ক্লাসের উপর কী করবো, উইড দিব, মার্জিন 0 দিব, সে সেন্টারে চলে আসবে। আচ্ছা ফাইন। এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে, প্রথমে একটা রো আছে, দেন পরে আরেকটা রো বলা যায়, দেন 3টা রো। সো আমরা 3টা রো নিয়ে নিলাম, 1টা 3টা, ঠিক আছে। মানে কি 3টা ডিভ আবার নিলাম। এর মধ্যে প্রথম রো এর মধ্যে আবার বলা যায় যে একটা ডিভ, পরে আরেকটা ডিভ, লগোর জন্য একটা ডিভ, মেনুর জন্য একটা ডিভ। সো 2টা ভাগ করে ফেললাম, এটা হচ্ছে লগো, এটা হচ্ছে মেনু। তার মানে কি প্রথম রোতে আবার 2টা ডিভ করলাম, ঠিক আছে। সো এই ডিভের মধ্যে একটা ইমেজ আসবে বা টেক্সট আসবে। লগো অ্যাকচুয়ালি ইমেজই হয়, আর লগো সবসময় কি হয়, লিঙ্কড হয়। লগো সবসময় লিঙ্কড হয়, এটা মাথায় রাখবেন। একটা বিষয় কি, ওয়েবসাইট ডিজাইনিং করার সময় আপনাকে কন্টেন্টের বিহেভ সম্পর্কেও বুঝতে হবে। অ্যাকচুয়ালি কন্টেন্টটা কিসের এবং কন্টেন্টটা কী হতে পারে, কন্টেন্টটা কী হবে। যেমন হ্যাঁ হ্যাঁ অবশ্যই হচ্ছে, ঠিক আছে। আপনাকে কন্টেন্টের বিহেভ সম্পর্কে বুঝতে হবে। যেমন এটা লগো, এবং লগোতে ক্লিক করতে পারে মানুষ, ক্লিক করলে আমার হোম পেজে যাইতে হবে। এটা একটা মেনু, সাপোজ এটা একটা আইকন, এটা একটা মেনু আইকন, এটাতে মানুষ ক্লিক করতে পারে। এই ক্লিক করলে কি হবে সেটাও আমাকে এটাতে বলতে হবে। সো প্রত্যেকটা কন্টেন্টের বিহেভ সম্পর্কে আপনাকে বলতে হবে। আই মিন কন্টেন্ট বলতে আমি জাস্ট টেক্সটের কথা বলছি না, আমি জাস্ট বাটন বা আমার ইউজারের সাথে অ্যাক্টিভিটির জন্য, ইন্টারঅ্যাক্টিভিটির জন্য যেগুলো বিষয়, হ্যাঁ ইউজারের অ্যাক্টিভিটি নেওয়ার জন্য যে বিষয়গুলো আছে, যেমন ট্রাইড নাও, এটাতে ক্লিক করলে সে কী করবে, একটা আলাদা একটা ওয়ার্ক স্পেস ওপেন করবে, এইগুলাই আর কি। সো ফাইন, লগো হচ্ছে লিঙ্কড। দেন এখানে মেনু আছে, সেটা আমরা URL দিয়েও করতে পারি অথবা এ দিয়েও করতে পারি, অনলি এ, ঠিক আছে। যেমন এটার কথা যদি বলি, লার্ন HTML, সাপোজ এখানে একটা অনেক বিরাট কি দেখতে পাচ্ছেন, অনেক বিরাট কি মেনু দেখতে পাচ্ছেন। সো আপনি স্পেট এলিমেন্ট করে দেখেন, সবগুলো এ এ, যেহেতু সবগুলো লিঙ্কড, তাই না, সবগুলো লিঙ্কড, সেহেতু সবগুলো কি এ এ এ এভাবে করছে। সো আপনি চাইলে আনঅর্ডার্ড লিস্ট, UL মিনস হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট দিয়েও করতে পারেন, সেটা নর্মালি এ দিয়েও করতে পারেন, যেহেতু লিঙ্কড হবে। আনঅর্ডার্ড লিস্টের মধ্যেও এ আসবে, নর্মালি জাস্ট এটাকে বলতে পারেন CSS করতে সুবিধার জন্য আনঅর্ডার্ড লিস্টটা ইউজ করা হয়। এখানে দেখেন, এখানে যেটা করছে, প্রত্যেকটা এর একটা করে ক্লাস আছে, এই যে ক্লাস 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 ক্লাস, তাই না। ক্লাসগুলোতে কি আবার স্টাইল করছে আলাদা করে, এত কিছু করার দরকার হয় না। ফাইন, এরপরে সেকশনে আসি। এরপরে হ্যাঁ
হ্যাঁ করে নেই, সেটা বলছি। ফাইন, এখানে দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে এটা একটা ডিভ, এই রোটাতে কি এটা একটা ডিভ, এই ডিভের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। হ্যাঁ, আমরা সেটা ইমেজ ট্যাগ দিয়েও নিতে পারি, কিন্তু কেন নেব না সেটা আমরা কাজের সময় দেখব। ইমেজ একটা কি ব্যাকগ্রাউন্ড আকারে আসবে, এরপর এখানে কিছু কন্টেন্ট আসবে। কন্টেন্টটা এই হাইটের মধ্যে সেন্টার্ড হবে, কন্টেন্টটা এই হাইটের মধ্যে কি সেন্টার্ড হবে। এটা আমরা সিএসএস এর মাধ্যমে করতে পারবো। ফাইন, এরপর এইখানে পরের রোতে জাস্ট 3টা ডিপ, নাথিং এলস। পরের রোটাতে 3টা ডিপ, এই মার্কআপটা এখন আমরা করব যা যা করছি। সো সবাই দেখেন, প্রথমে কি বলছিলাম, একটা ডিভ নিব বলছিলাম, এবং ডিভের একটা ক্লাস দিব। আমি দিলাম র্যাপার, যেহেতু এটা সম্পূর্ণ কি পুরো কন্টেন্টগুলোকে র্যাপ করবে, র্যাপিং করবে। সো আমি র্যাপার হিসেবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার বোঝার সুবিধার্থে আপনি আপনার মতো করে নাম দিতে পারেন, আপনি আপনার নামও দিতে পারেন। সাপোজ এভাবে বলা যায় যে একটা ফ্যামিলি নিয়ে আসা যায় এখানে, এটা হচ্ছে দাদা, ঠিক আছে, তারপর হচ্ছে তার চাইল্ড হবে, মানে যে ডিজাইন করছে তার বাবা হবে। সো এভাবে বলা যায়। সো আপনি এটা জাস্ট বলা যায়, বলতে পারেন হচ্ছে সামঞ্জস্য বজায় রাখছে আর কি নামগুলোর সাথে। তো আমি একটা র্যাপার নিলাম, সো আমি র্যাপার নাম দিলাম জাস্ট। অথবা আপনি কন্টেইনার দিতে পারেন, যেহেতু এটা একটা কন্টেইনারও বলা যায়, বলতে পারেন যে একটা বক্স চিন্তা করতে পারেন। ফাইন, সো এরপর আমি কন্টেইনারে নিলাম। এরপর যেটা হচ্ছে আমার 3টা রো ডিপ হচ্ছে, সো আমি 3টা রো নিলাম। ফাইন, আমি অ্যাকচুয়ালি ভেঙে করি, ডিভ ক্লাস রো 3টা, ঠিক আছে। সো আমি কন্ট্রোল ডি দিয়ে আমি কপি করছি লাইনটা, ঠিক আছে। কন্ট্রোল ডি, ব্র্যাকেটসে এই কাজটা হয়, নোটপ্যাড প্লাস প্লাসেও হয়, ঠিক আছে। নোটপ্যাড, হ্যাঁ হ্যাঁ, না কিছুই দিব না, আমরা অ্যাকচুয়ালি সিএসএস এখন যাচ্ছি না আপাতত, মনে করেন যে জাস্ট এইচটিএমএল করছি। সো ফার্স্ট রোতে কি আছে, একটা লোগো আছে এবং একটা আনঅর্ডার লিস্ট আছে। এখন আমি ফার্স্ট রো এর একটা নামও দিতে পারি, কারণ এখন দেখেন আমি রো কেন নিয়েছি বলেন, আর রো এর আলাদা আলাদা নামও আছে। যেমন এটা বলা যায় এটা একটা হেডার, এটা একটা স্লাইডার, এটা হচ্ছে প্রোমো এরিয়া বা প্রোমো বলা যায়, কন্টেন্ট প্রোমো, জাস্ট তাদের একটা প্রোমো দিছে, 3 ধরনের কাজ করে বা এরকম। এখন আমি সবগুলো একই ক্লাস দিয়েছি, তাহলে কি একই স্টাইল হবে না? আমি রোতে যে স্টাইলটা করব, মনে করেন এর হাইট একটু বেশি হবে, অবশ্যই সেকেন্ড ডিভের হাইটটা বেশি হবে, তাই না? আমি এই হাইটের একটা নাম দিতে পারি স্লাইডার, আলাদা করে, আলাদা নাম, ঠিক আছে। রোতে হচ্ছে সিমিলার স্টাইলটা থাকবে, যেমন রোতে আমরা অ্যাকচুয়ালি কোনো স্টাইলই রাখবো না, যদি রাখা যায়, সাপোজ আমি যদি ডিজাইনটা দেখি, রোতে তেমন কোনো সিমিলার কোনো স্টাইলই রাখতে হবে না, আমি জাস্ট রোটা নাম দিয়েছি অ্যাজ এ রো। ফাইন, আমি এটার একটা 2টা ডিভ, একটা হচ্ছে কি লগো, ডিভ ক্লাস লগো, তারপর ডিভ ক্লাস মেনু। সো আমি বলেছিলাম লগোতে হচ্ছে একটা এ আসবে, সো আমি এখানে ইমেজ দিয়ে নিব। ফাইন, আচ্ছা আমি শর্টকাট লিখতে চাচ্ছি না, বলেন শর্টকাট কীভাবে লিখতে হবে? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ। ওকে, আমি ইমেজ ট্যাগ দিলাম, একটা লগো নাম দিলাম। আমি যদিও বা এখন ইমেজটা নিই নাই, লগো পিএনজি বা জেপিজি। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা একটা নিজের মতো লগো নিয়ে আসি, ঠিক আছে। লগো, আমরা একটা লগো এমনিতে নিয়ে আসি, সেটা হচ্ছে এটা। সেভ, একটা ইমেজ ফোল্ডার করি আইএমজি, এই ফোল্ডারে আমি লগো পিএনজি নামে একটা ইমেজ সেভ করলাম। সো ওই ইমেজটাকে আমি এখানে কল করেছি, কি করেছি এই ইমেজ আমি আবার করছি এর মধ্যে ইমেজ ট্যাগ, এবং ইমেজের সোর্সটা হচ্ছে আমার ইমেজ ফোল্ডারের মধ্যে কি আছে, এই যে আইএমজি ফোল্ডার, দেন লগো পিএনজি,
এই ফাইলটা আছে। তারপর অল্টারনেটিভ টেক্সট, এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, অবশ্যই আমাকে দিতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা মূলত আপনার ওয়েবসাইটের টাইটেলটা হবে, যেহেতু এটা লগো ইমেজ, সো টাইটেলটা আসবে। অ্যাকচুয়ালি এই অল্টার টেক্সটটা কেন দেওয়া হয় কেউ বলতে পারবেন? হ্যাঁ, ছবিটা যদি কোনো কারণে ব্রেক হয় তাহলে কি এই অল্টারনেটিভ টেক্সটটা আসবে। ফাইন, এরপর মেনুতে আসি। সো মেনুতে আমরা বলেছিলাম যে একটা ইউএলএলআই তৈরি করব। কেন ইউএলএলআই সেটা আমরা পরে বলছি। আচ্ছা, ইউএল, দেন তার মধ্যে এলআই, দেন তার মধ্যে এ। অ্যাকচুয়ালি অভ্যাস ভয়ানক জিনিস, তাই না? সো হোম, অ্যাবাউট, সার্ভিসেস, টাইপো, কন্ট্যাক্ট। অ্যাবাউট, সার্ভিসেস, টাইপো, আচ্ছা যাই হোক একটা দিলে, কন্ট্যাক্ট। ঠিক আছে, আমার মেনু। এরপর হচ্ছে আমার স্লাইডার, এখন স্লাইডারে দেখেন একটা বিষয়, এ দিয়ে করলে ও আচ্ছা, হ্যাঁ অ্যাকচুয়ালি না, এটার একটা কি বলবো অ্যাডভান্টেজ আছে, এই স্টাইলের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা এখন বুঝবেন না, সেটা 30 নম্বর ক্লাসে বুঝবেন। 30 নম্বর ক্লাসে, আই মিন আপনাদের এক্সট্রা তো ক্লাস হবে অবশ্যই, মানে লাস্ট ক্লাসে বুঝবে। ঠিক আছে, এটার অ্যাডভান্টেজটা হচ্ছে এরকম, আমরা সিএমএস ইউজ করব আপনাদের ডেভেলপমেন্টের জন্য, আপনারা কি করবেন, সিএমএস ইউজ করবেন। এবং প্রতিটা সিএমএস তাদের কিছু বেসিক রুলসের উপর ডিপেন্ড করে চলে। সো আমরা যদি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ল্ড ওয়াইড যেটা খুব বেশি পপুলার, ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা সিএমএস। সো ওয়ার্ডপ্রেস যখন ইউজ করব তখন ওয়ার্ডপ্রেস আমাকে মেনুর স্ট্রাকচারটা দিবে এইভাবে, আমি একটা মেনু রাখবো, সে আমাকে ইউএল এর মধ্যে একটা এলআই দিয়ে দিবে। ঠিক আছে, সো ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচারটা হচ্ছে এটা। এবং এখন বলতে গেলে প্রত্যেকটা লেটেস্ট ওয়েবসাইটের স্ট্রাকচার কিন্তু এটাই। আর যে একটু এক্সট্রা অর্ডিনারি কাজ করতে চায় সে এভাবে করে আর কি। এক্সট্রা অর্ডিনারি বলবো না, এটা পাগলামি আর কি, মানে সিএসএস বেশি লেখা লাগে। ঠিক আছে, প্রত্যেকটা ইয়ার জন্য। ফাইন, এটা হচ্ছে আমরা ইজিলি করতে পারি, সেটা আরও কিছু বেনিফিট আছে, আমরা কাজ করতে করতে দেখব। এনিওয়ে, স্লাইডারের কথা বলছিলাম। স্লাইডারে কি আছে, স্লাইডারে একটা কন্টেন্ট আছে যেটা কিছু দূর, অ্যাকচুয়ালি একটা বলতে পারেন যে একটা কি বলবো, একটা কন্টেনার, স্লাইডারের মধ্যে আবার একটা কি আছে, ডিভ আছে, যেটার একটা নির্দিষ্ট উইড আছে। তারপর তাকে মার্জিন 0 অটো করা যায় যদি সেন্টার লাগে, যদি বা এখানে সেন্টার নাই, সো আমরা জাস্ট লেফট থেকে কিছু মার্জিন দিয়ে দিব। সো আমরা এভাবে করি, একটা ডিভ ক্লাস আমি নিলাম স্লাইডার টেক্সট, আমি এভাবেই ক্লাস নিই। স্লাইডার টেক্সটের মধ্যে কি আছে, একটা বলা যায় H1, এটা কিন্তু H1 দুইটাই, আমি জাস্ট একটা H1 নিব। H1 এর মধ্যে বলা যায় যে লরেম, আমি জাস্ট কিছু কন্টেন্ট নিয়ে আসছি। আচ্ছা, এখানে কন্টেন্টের মধ্যে একটা বিষয় আছে, বলছি। H1 দেখেন এখান থেকে শুরু হয়ে H1 এখানে শেষ, কিন্তু দুইটা টেক্সটের দুইটা কালার, একটা হচ্ছে স্প্যান দিয়ে নিব আমরা, একটা স্প্যানের বাইরে থাকবে। সো যেটা স্প্যানের বাইরে থাকবে সেটা হচ্ছে H1, আর যেটা স্প্যানের মধ্যে থাকবে সেটা হচ্ছে H1 স্প্যান, মানে কি H1 এর মধ্যে স্প্যানের মধ্যে আছে। ঠিক আছে, সিলেক্টরটা এইভাবে। সো আমরা স্প্যান দিয়ে নিলাম একে, মানে কি H1, এই পুরোটাই হচ্ছে H1। আমি যখন H1কে কালার দিব, স্প্যান সহ কালার পাবে, রাইট? আমি যখন স্প্যানকে কালার দিব, কোনটা কালার পাবে? শুধু এইটুকু কালার পাবে, তাই না? সো আমার ডিজাইন অনুযায়ী আমি শুধুমাত্র স্প্যানকে কালার দিতে পারি, এবং স্প্যানকে কী করতে পারি, ডিসপ্লে ব্লকও করতে পারি। তাহলে কী হবে, সে নিচে চলে আসবে। সো অ্যাকচুয়ালি ডিসপ্লে ব্লক, আমি এখন ডিসপ্লে ব্লকের কথা বলছি। সো ডিসপ্লে ব্লক কেন, অন্য কিছু দিয়ে না কেন, বলতে পারবেন? আচ্ছা, হ্যাঁ, পুরো জায়গাটা দখল করার জন্যই আমি সেই বিষয়টা অ্যাকচুয়ালি, এটাও একটা শর্টকাট, সেটা হচ্ছে ইমেটের মাধ্যমে জাস্ট লরেম লিখলাম, আমার যত ওয়ার্ড দরকার সেই ওয়ার্ডটা লিখলাম, মানে যত ওয়ার্ডের দরকার, দেন ট্যাব দিলাম। হ্যাঁ,
কোন রোটা? মানে এই যে প্রত্যেকটা যে একটা দাগ, হ্যাঁ এটা। ও ফাইন, আপনি ফার্স্ট ক্লাস করেন নাই তো সেজন্য বুঝেননি। এটা হচ্ছে এক্সটেনশন ম্যানেজার থেকে ইভেন্ট ইন্ডেন্ট গাইডস। হ্যাঁ, ইন্ডেন্ট গাইডস। আমরা একটা পি নিলাম, পিতে 30 এত লাগবে না। তারপর কি আছে, একটা বাটন আছে। সো বাটনটা অ্যাকচুয়ালি রিড মোর বাটন, বলা যায় যে একটা লিঙ্ক, এখানে ক্লিক করলে আরেকটা পেজে যাবে, পেজ ওপেন হবে। সো ফাইন, আমরা কাজটা কতটুকু একটু সাবধানে দেখাইলে ভালো হতো। অ্যাকচুয়ালি এটার একটা বিষয় আছে, আমি প্রথমেই বলছি আপনি যত ভিজুয়ালাইজ করতে পারবেন, কাজটা অ্যাকচুয়ালি কিছুই হয়নি। আপনি যখন দেখবো কাজটা অ্যাকচুয়ালি কিছুই হয়নি, কিছু হয়েছে এলোমেলো দেখবেন, আপনি আপনি নিজে এখন কনফিউজ হবেন যে এত কিছু কেন। জাস্ট আপনি ভিজুয়ালাইজ করেন এটার মতো, আমি এখানে আগেই মার্ক আপ করছি, আপনি ভিজুয়ালাইজ করেন হ্যাঁ আমার জিনিস এগুলো এইভাবে থাকবে, হ্যাঁ আমি জানি এইভাবে থাকবে না, সিএসএস করতে হবে। এটা কারণ আছে, আমি এইভাবে কেন কেন আপনাদের ডিজাইনটা আমার মতো করে সাজিয়ে দিতে হবে, তারপরে হ্যাঁ, তারপর এটাকে আপনাকে এটার মতো নিয়ে আসতে হবে। আমি মার্ক আপ করছি। আচ্ছা, মার্ক আপ ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা প্রশ্ন করছিলেন কেউ একজন, যে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ আসছে ওই যে আপনার। সো অ্যাকচুয়ালি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কেন, এটা কেন মার্ক আপ ল্যাঙ্গুয়েজ? সো আমি কালকে অ্যাকচুয়ালি মানে হঠাৎ করে আমি সেরি করার পর শুয়েছি, বলি যে মার্ক আপ শব্দটা মনে পড়ছে কোথাও দেখে আর কি। দেন আমি মোবাইলে সার্চ করলাম। তো আমি যেটাই বলেছি, এটা অ্যাকচুয়ালি প্লেন টেক্সট, এটা হচ্ছে প্রেজেন্টিংয়ের জন্য ফরম্যাট, টেক্সট ফরম্যাটের জন্য ইউজ করা হয়। এটাও টেক্সট, কিন্তু এটা টেক্সটকে ফরম্যাট করার জন্য ইউজ করা হয় বলেই এটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। সো আমি আনসার যেটা পাইছি আর কি। মার্কআপ হচ্ছে হাড্ডি আর সিএস হচ্ছে মাংস, মাংসের হাড্ডি। হ্যাঁ বলতে পারেন। এই সিএসএস মাংস কেমনি না? আচ্ছা ফাইন, আমরা এটা দেখেন, আমার মার্কআপটা এটা হয়েছে HTML, নাথিং, এখানে কিছুই না। আপনি জাস্ট ভিজুয়ালাইজ করেন। আমি এখন থেকেই বলবো, আপনি আপনার মাইন্ডকে যত দ্রুত চালাতে পারবেন, আপনার ক্যালকুলেশন তত দ্রুত ঠিক থাকবে। যেমন এখন আমি কিন্তু সব কিছু এখানে পিছনে করে আসছি, আমি এখানে করতেছি, জাস্ট আমি আগে কি করছি, এটাকে ভিজুয়ালাইজ করছি, দেন আমার যতটা ডিপ যেভাবে লাগবে সেভাবে আমি নিচ্ছি, তাই না? সেভাবে আমি নিচ্ছি। এখন জাস্ট এটাই করেন। এটা কেন, এটার একটা সুবিধা আছে। এটার সুবিধা হচ্ছে আপনারা তো এখনো সহজ দুনিয়ায় চলে আসছে, অনেক সহজ দুনিয়া। সেটা কি, আপনি সব কিছু গ্রাফিক্যালি করতে পারছেন। একটা সময় ছিল সব কিছু ডস মোডে করতো, এখানে কাজ করতে তো, ঠিক আছে, এখানেও কাজ কি করা পসিবল। এটা কোন ড্রাইভে আছে, ই ড্রাইভে না, তাই না? ই ড্রাইভে, আই ডোন্ট নো, সরি, কমান্ডে কাজ করা যায়, ঠিক আছে। সো আপনারা অ্যাকচুয়ালি, আমি উইন্ডোজের সাথে ফ্যামিলিয়ার না, যাক ওকে, আমি উইন্ডোজের সাথে ফ্যামিলিয়ার না, সো উইন্ডোজের কমান্ড মোডের বিষয়ে যায় না। আচ্ছা যাই হোক, এগুলা তখন কিন্তু এখানেই কাজ করা হতো, যেটা একটু আগে ওপেন করছি ব্ল্যাক মোড। আপনারা দেখেন না যে হ্যাকাররা এভাবে কাজ করছে, বিভিন্ন মুভিতে তো দেখেন, তাই না? সো অ্যাকচুয়ালি এখানেই একসময় কাজ করা হতো, শুধুমাত্র ওখানেই। হ্যাঁ, ইভেন একটা ফাইল কপি করতে গেলে ওখানেই লিখতে হতো কপি, দেন ফাইলের নাম, দেন কি ফাইল নামে কপি হবে, এভাবে লিখতে হতো। এখন তো সহজ হয়ে গেছে। এখন যদি আপনি চিন্তা করতে না পারেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। ওই যে বলে না যে আমাকে প্রথম করা হয়েছিল, যারা সিএসসিতে আছে বলে যে অ্যালগোরিদম কি। হ্যাঁ, অ্যালগোরিদম কি এমনিতে বলেন তো, সিএসসিতে যারা আছেন বলেন। বেসিক যে সিরিজটা থাকে, আমার যেভাবে থট করতে হবে আর আমি কাজটা কিভাবে করব, সেটা হচ্ছে কি একটা স্ট্র্যাক করা যাবে, বলতে পারেন এটাই প্রবলেম সলভিং মেথড, আর এত কিছু বলার দরকার নেই। প্রবলেম সলভ করার জন্য মেথড মানে কি, প্রত্যেকটা স্টেপ লিখে নেওয়াটাই হচ্ছে অ্যালগরিদম, অ্যান্ড এটাকে ফ্লো চার্ট করতে হয়, দেন এটাকে প্রোগ্রামে রূপ দিতে হয়। এখন এই অ্যালগরিদম করার জন্য কিন্তু আপনাকে কোড করে চিন্তা করতে হয় না। আপনি জাস্ট এই অ্যালগরিদম করার জন্য কি কোড করে চিন্তা করতে হয়? আপনাকে আগেই চিন্তা করতে হবে যে কী করছেন।
তারপর সেটাকে একটা ভিজুয়ালাইজ ফ্লো চার্টের মধ্যে ভিজুয়ালাইজ করে দেন সেটাকে কোড করে। এখন আপনি যদি আগে ডিসপ্লে দেখতে চান যে আমার কোড কী হয়েছে, সাপোজ আমি কোডই করলাম না, কী হবে, তাই না? সো ফাইন, এই জন্যই আপনার এভাবে কাজ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার, আমি জানি এখন সবাই হচ্ছে কি মানে দ্রুত চিন্তা করতে পারেন, কিন্তু আপনি দ্রুত চিন্তা করতে পারবেন। যেমন আরেকটা বিষয় আছে, যদি ম্যাথ ভালো পারেন তাহলে তার চিন্তাটাও তত দ্রুত হতে পারে, তাই না? যারা যারা ম্যাথ ভালো পারে তারা তাদের চিন্তা শক্তিটা অন্যরকম, তাদের চিন্তাভাবনাগুলো অন্যরকম, তাই না? মানে বলে অনেক কিছু সে ক্যালকুলেশন মাথায় ক্যালকুলেট করে। অ্যাকচুয়ালি কি আমি যেটা মনে করি, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে ম্যাথ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, মানে বলতে পারেন যে প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথ, বেস্ট ল্যাঙ্গুয়েজ, বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথ ছাড়া কোনো কিছুই পসিবল আসলে না। আমি সেটা সবসময় মুভিতেই খেয়াল করি, সবাই ম্যাথ করতেছে, ঠিক আছে? আচ্ছা, লার্ন মোর অথবা রিড মোর, আমাদের টাইম চলে যাবে না হলে। রিড মোর, ফাইন। এরপর এই বিষয়টা আমি পরে বলছি। এরপর রিড মোর গেল, এরপর হচ্ছে আমার পরের রো। আমি এগুলো স্কিপ করছি কারণ এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের কাজ, আমরা জাভা স্ক্রিপ্ট এখন দেখব না। সো এই অংশটুকু পরের রোতে, পরের রোতে 3টা ডিভ হবে। এখন 3টা ডিভের মধ্যে কিছুটা বিষয় আছে, যেমন দেখেন 1 2 3, দেন এটার সমান কিন্তু আরেকটা ডিভ এখানে বাদ যাচ্ছে, প্রায় এটার সমানই প্রায়, হ্যাঁ, আরেকটা ডিভ এখানে কি বাদ যাচ্ছে, তার মানে কি 4টা ডিভ হবে, 4টা ডিভ হবে, একটা বাদ যাবে। সো আমরা বলতে পারি আমরা 3টা ডিভ নিয়েও করতে পারি। কীরকম? আমি যদি এটাকে বলি যে এটা কত উইট, বলেন তো এটা কত উইট বলা যায়? 25%, 25%, রাইট? সো আমরা 25% নিলে 3টা এসে এখানে থেমে যাবে, এরপর কি 25% ফাঁকা থাকবে। সো আমরা 3টা ডিভ জাস্ট নিলাম, নাম দেওয়া যায়, সরি, ক্লাস, কি দেওয়া যায় নাম, সিঙ্গেল প্রোমো, ঠিক আছে? এখানে শেষ। সো কি থাকবে ওই ডিভের মধ্যে আছে হচ্ছে একটা স্প্যান বলা যায় বা একটা লিঙ্কড বলা যায়। এটা যদি একটা ক্যাটাগরি হয়, অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটে কি থাকে টাইটেলের উপরে ওই অ্যাকচুয়ালি ওই পোস্টটা কোন ক্যাটাগরি সেটাও থাকতে পারে, ওই পোস্টটার কিছু কন্টেন্টও থাকতে পারে। সো এটা ক্যাটাগরি হতে পারে, অনেক কিছু হতে পারে। এখন আপনাকে কন্টেন্টটা বুঝতে হবে, আমি এখানে কিছু বুঝতেছি না লেখা, সো আমি ক্যাটাগরি মনে করলাম এটা হচ্ছে কি একটা ক্যাটাগরি। সো ক্যাটাগরিটা লিঙ্কের মধ্যেও আসতে পারে, আবার জাস্ট লিঙ্ক ছাড়াও হতে পারে। তবে নর্মালি প্রত্যেকটা ওয়েবসাইটের ক্যাটাগরিগুলো লিঙ্কড হয়, আমি যাতে ওই লিঙ্কটে ক্লিক করে ওই ক্যাটাগরির সবগুলো পোস্ট পাইতে পারি, তাই না? ওই লিঙ্কের সবগুলো পোস্ট পাইতে পারি। সো আমি একটা লিঙ্ক নিলাম, আমি এভাবেই নিলাম লিঙ্কড ক্যাটাগরি, তারপর হচ্ছে টাইটেল H4, H4 এর মধ্যে হচ্ছে মনে করেন যে lorem 3, দেন P lorem 12, ঠিক আছে? সো আমার এইটুকু হলো। এবার আমি জাস্ট 3টা ডিভ নিয়ে নিলাম, ঠিক আছে? এখন 3টা ডিভের 3টা ব্যাকগ্রাউন্ড কালার, 3টা ডিভের 3টা ব্যাকগ্রাউন্ড কালার ডিজাইন অনুযায়ী দেখেন, তাই না? 3টা ডিভ আমাকে 3টা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে। সো আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3টা ডিভের 3টা কালারের নাম দিতে হবে। সো সাপোজ আমি কালারের নাম দিলাম, এটাকে কি বলা যায়, একটা সুন্দর ওয়েবসাইট আছে ফ্লাড UI কালার্স, মেবি, আমি শিওর না, colors.com, রাইট? সো এই ওয়েবসাইট অ্যাকচুয়ালি সুন্দর। ওয়ান মোর স্টেপ, ওশিয়ান, ওকে, এই কালারটা বলা যায়, এটা কি না, আচ্ছা এটা হচ্ছে গ্রিন সি, ওকে গ্রিন সি, আমি একটা কালার নাম ধরে নিলাম আর কি, গ্রিন সি, যদি বা 3টা 3 ধরনের হবে, এটা হচ্ছে গ্রিন সি, এটা ধরে নিলাম, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে লাইট, ঠিক আছে?
জাস্ট মিডিয়াম, এটা হচ্ছে কি লাইট কালার, হ্যাঁ একটা হচ্ছে গ্রিন সি, তার মিডিয়ামটা এটা, তার লাইটটা হচ্ছে এটা, মানে কি প্রথমে লাইট আছে, তারপর মিডিয়াম আছে, তারপর ডার্কটা আছে, ফাইন এইটুকু ধরে নিলাম। এখন আমার ভিজুয়ালাইজেশন কেমন দেখেন এবার ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, খুব সুন্দর একটা ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট শেষ প্রায়, ঠিক আছে। এবার আমরা এটাকে সিএসএস করব। সো এবার আমরা সিএসএস এর বেসিক বলতে কি জানি, সিএসএস সিনট্যাক্স বলেন তো এবার। স্টাইলের মধ্যে না, আমরা যখন ইন্টারনাল কাজ করি তখন এখানে করি হেডের মধ্যে, ঠিক আছে। আবার আমরা যখন ইনলাইনে করি তাহলে এখানে অ্যাট্রিবিউট আকারে করি, তাই তো গত ক্লাসে বলেছিলাম। এটা হচ্ছে ইনলাইন স্টাইল, এটা হচ্ছে ইন্টারনাল স্টাইল, কিন্তু আমরা করব এক্সটার্নাল স্টাইল। কারণ হচ্ছে বলেন, কারণ একটা বলেন। ওকে ফাইন। সো আমরা একটা এক্সটার্নাল ফাইল তৈরি করি আমাদের ফোল্ডারে, নিউ ফাইল স্টাইল ডট সিএসএস, এটা হচ্ছে আমাদের সেই ফাইল। এবং সেই ফাইলটা কী করতে হবে, আমাকে আমার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে। এখন লিঙ্ক করার জন্য অ্যাকচুয়ালি আমরা যদি বা জানি যে এটা একটা লিঙ্কিং ট্যাগ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। আমি দুইটা জিনিসের সাথে কী করছি, একটা বলতে পারেন যে একটা পদ তৈরি করছি, এটা হচ্ছে সেই পদ HRF এর মধ্যে যেটা থাকবে। আর এখানে কি করছি, দুইটা ফাইলকে আমি কি করছি, একত্রিত করছি একটার সাথে একটা। সো সেক্ষেত্রে লিঙ্ক ট্যাগ ইউজ হয়, আবার সেটা যদি স্ক্রিপ্ট ফাইল হয় সেক্ষেত্রে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ হয়, ঠিক আছে। স্ক্রিপ্ট বলতে জাভা স্ক্রিপ্ট যেগুলো আছে, ঠিক আছে ফাইন। এবার লিঙ্ক, তারপর লাগবে হচ্ছে আমি যে ফাইলটার কি করছি, আমি যে ফাইলটা লিঙ্ক করছি সেটার রিলেশনটা কি, স্টাইল শিট। তারপর সেই ফাইলটার সোর্স, ফাইলটা কোথায় আছে সেটা, এটাই হচ্ছে আমার সেই ফাইল স্টাইল সিএসএস, ফাইন। এই হচ্ছে আমার লিঙ্কিং। এখন আমরা সিএসএসটা কাজ করছে কিনা সেটা দেখব, লিঙ্কড হয়েছে কিনা। কীভাবে দেখা যায় সেটা দেখা যায় এভাবে, জাস্ট আপনার index.html ব্রাউজারে ওপেন করে Ctrl+U আপনি সোর্সে যাবেন, সোর্স থেকে জাস্ট style.css এ ক্লিক করলেই হবে, যে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যদি সিএসএস ফাইলটা যদি না থাকে। সাপোজ আমি ভুল করে দিলাম, আমি আবার এখন কি দেখাচ্ছে, ফাইল নট ফাউন্ড, ঠিক আছে। যদি লিঙ্ক না হয় তাহলে ফাইল নট ফাউন্ড শো করবে। আর যদি বা আমরা জানি যে style.css নাম যেহেতু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, লিঙ্কড হবে। এরপর আপনারা সিএসএসে একটা কিছু দিয়েও চেক করতে পারেন, যেমন আমি বডিতে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড দিলি রেড, ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে, এভাবেও চেক করা যায়, এটা কোনো বিষয় না। ফাইন, আমাদের সিএসএস ফাইল চেক করা হলো। এখন আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন এটা কি কন্টেইনার, এটা হচ্ছে বডি। এবং আমি বলেছিলাম প্রত্যেকটা ট্যাগের কিছু ডিফল্ট সিএসএস থাকে, ডিফল্ট কিছু সিএসএস থাকে, তার মধ্যে কিছু সিএসএস যেগুলো আমাকে প্রবলেম করবে, যেগুলো আমাদের প্রবলেম করবে সেটা হচ্ছে মার্জিন, প্যাডিং, এই ধরনের সিএসএসগুলো। যেমন এই বডিতে একটা মার্জিন আছে চারপাশে, তার মানে কি সে চারপাশে 10 পিক্সেল করে জায়গা খালি করে রাখছে, তার মানে আমার ডিজাইন অনুযায়ী এই অংশটা কিন্তু আমাকে প্রবলেম করছে, কারণ আমার কোনো স্পেস ফাঁকা থাকতে পারবে না, তাই না। সো আমি যেটা করব, প্রথম কাজ সর্বজনীন ক্লাস, এটা হচ্ছে সর্বজনীন সিলেক্টর, সবগুলো ট্যাগকে সিলেক্ট করার জন্য। বুঝে নেই, আচ্ছা আরেকবার রিপিট করি। প্রত্যেকটা HTML ট্যাগের কিছু না কিছু ডিফল্ট সিএসএস থাকে, আমার কথা হচ্ছে সেটা। এবং দেখেন এখানে আমি যখন মার্কআপ করেছিলাম বডিতে, দেখেন একটা কি মার্জিন পাচ্ছে, হলুদ অংশটা যেটা দেখতে পাচ্ছেন চারপাশে সেটা হচ্ছে মার্জিন। এবং এটা অ্যাকচুয়ালি জায়গা যে স্পেসটা যে নিয়ে আছে সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা সেটা বলতে পারি কন্টেইনারকে আমি এখানে একটা স্টাইল দিলাম, দেখেন কন্টেইনারের চারপাশে 10 পিক্সেল জায়গা না, এই যে ফাঁকা অংশ। সো এই অংশটুকু কিন্তু আমার লাগবে না, এই স্পেসটা আমার থাকতে পারবে না আমার ডিজাইন অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, এটা তো অটো, মানে ডিফল্ট, তাদের ডিফল্ট সিএসএস, বডির ডিফল্ট সিএসএস হচ্ছে মার্জিন থাকবে। তো এখন আমাকে কি করতে হবে,
যেসব ডিফল্ট মার্জিন এবং প্যাডিং আছে সেগুলোকে আমাকে বাদ দিতে হবে, প্রথম কাজ। সো আমি সবগুলো ট্যাগকে সিলেক্ট করলাম। অ্যাকচুয়ালি সবগুলো ট্যাগকে সিলেক্ট করার কারণ হচ্ছে এখানে দেখেন এই ইউএলেরও কিন্তু একটা ডিফল্ট প্যাডিং আছে, মার্জিন আছে, দেখছেন টপ বটম মার্জিন, প্যাডিং লেফট, ডিফল্ট কিছু আছে। এভাবে প্রত্যেকটা কিছুর, যেমন এই H1-এরও আছে, H4-এর মার্জিন টপ বটম, ঠিক আছে, প্রত্যেকটা কিছুর কি আছে, পিএরও আছে। এগুলো কিন্তু একটা আমাদের ডিজাইনের জন্য কি বলতে পারেন যে ক্ষতিকর। সো আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে বললাম মার্জিন 0, মানে কি মার্জিন থাকবে না। তারপর বললাম প্যাডিং 0, প্যাডিং থাকবে না। এখন মার্জিন এবং প্যাডিংয়ের মধ্যে দেখেন কোনটা কি, এই ইউএল হলুদ অংশটা যেটা মার্জিন সেটা হচ্ছে মার্জিন, আর যেটা হচ্ছে ভায়োলেট কালার, পার্পল কালার, সেটা হচ্ছে কি প্যাডিং। সবসময় মনে রাখবেন পার্পল কালারটা হচ্ছে কি প্যাডিং, আর হলুদ অংশটা মার্জিন। মার্জিন এবং প্যাডিং দুই ওয়েতে কাজ করে, সেটা আমরা একটু পর দেখব। রিফ্রেশ করলাম, এখন দেখেন সব মার্জিন প্যাডিং চলে গেছে এবং সব কিছু একদম জায়গা মতো আছে, ঠিক আছে। এবার একটা কাজ দেখেন, এই ইমেজটা অতিরিক্ত বড় হয়ে গেছে। এই ইমেজটা কি অতিরিক্ত বড় হয়ে গেছে না, অনেক বড়, নিচে স্ক্রল চলে আসছে। তো এখন অ্যাকচুয়ালি এটা কেন আসছে, এটা আসার কারণ হচ্ছে এই ইমেজটা অনেক বড়, নর্মালি বড়। আমরা যদি প্রপার্টিসে যাই, ডিটেলসে দেখেন 2000 পিক্সেলের একটা ইমেজটা কি নর্মালি বড়। এখন আমাকে ইমেজকে বলতে হবে সে আমার ওয়েবসাইটের চাইতে কি বেশি হইতে পারবে না, সর্বোচ্চ আমার ওয়েবসাইট পর্যন্ত, মানে কি আমার ওয়েবসাইট বলতে কি এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত হচ্ছে আমার ওয়েবসাইটের উইড, মানে কি ব্রাউজার যত বড় তত বড়ই তো উইড। সাপোজ আমি ব্রাউজার ছোটো করলাম, এখন আমার ওয়েবসাইটের উইড হচ্ছে এখান থেকে এইটুক পর্যন্ত, আরও ছোটো করি এখান থেকে এইটুক পর্যন্ত। সো আমাকে ইমেজটাকে বলতে হবে এ সর্বোচ্চ আমার ওয়েবসাইটের সমান হতে পারবে, এর বেশি না, মানে কি সর্বোচ্চ 100%, এর বেশি হতে পারবে না। সো আমি যদি বলি ইমেজকে সিলেক্ট করলাম IMG, মানে যত ইমেজ আছে আমি এখানে বলে দিলাম ম্যাক্স ওয়েট, মানে কি সর্বোচ্চ ওয়েট 100%। এবার যদি রিফ্রেশ করি ইমেজটা ছোটো হয়ে আসবে, এবং কি সে ওই ইমেজ যত বড়ই হোক না কেন তার উইটটা সে কি কম্প্রেস করে 100%-এর মধ্যে নিয়ে আসছে। আমি যদি বড় করি তাও 100%। এখন আমি ম্যাক্স উইট, এখানে 3টা ডাইমেনশন বিষয় আছে উইডে নিয়ে, একটা হচ্ছে ম্যাক্স উইট, একটা হচ্ছে মিনিমাম উইট, আর একটা হচ্ছে নর্মালি উইট, এভাবে বলা যায়। এখন তিন ধরনের ওয়েতে কাজ করবে কিন্তু। তো ম্যাক্সিমাম উইট আমরা জানি সর্বোচ্চ, মিনিমাম উইট হচ্ছে সর্বনিম্ন, আর উইট হচ্ছে জাস্ট ডিফল্ট উইট, ঠিক আছে। এখন এটাকে মনে রাখার সহজ বলতে পারেন যে মিনিমাম উইট যদি দিই তো এটা কি হইতে হবে, হ্যাঁ, আর ম্যাক্সিমাম উইট হচ্ছে হতে পারবে, ঠিক আছে। আর উইট যেটা দিচ্ছে সেটা এমনিতেই, যেমন মিনিমাম উইট আমি যদি কোনো একটা ডিভের মিনিমাম উইট দেই সে এর নিচে আসবে না, উইটটা মানে মিনিমাম ওইটুক হতে হবে। এরপর ম্যাক্সিমাম উইট যদি দেই তাহলে কি সে সর্বোচ্চ অতটুক হতে পারবে, এর বেশি পারবে না, এটা হচ্ছে বিষয়। সো আমরা এই মিনিমাম উইট এবং ম্যাক্সিমাম উইট ইউজ করবো নর্মালি রেসপন্সিভের ক্ষেত্রে বেশি দেখব, ঠিক আছে, সব কাজে খুব একটা দেখি না। সো আমরা কি দিলাম ম্যাক্সিমাম উইট, হ্যাঁ জি জি স্ক্রিনের ক্ষেত্রে বলবো, হ্যাঁ হ্যাঁ, যেখানে অ্যাকচুয়ালি আমার ডাইনামিক বিষয় আছে। ডাইনামিক বলতে পারেন যে আমি জানি না অ্যাকচুয়ালি কত পিক্সেল হবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওইভাবে নিতে হবে মিনিমাম উইট ম্যাক্সিমাম উইট, ঠিক আছে। ওকে ফাইন, আমরা একটু করলাম। এবার আসি, আমার ফার্স্ট স্টেপ হচ্ছে আমার লোগো দেন মেনু, লোগো অ্যান্ড মেনু পাশাপাশি থাকবে। সো এখানে আমরা কিভাবে মার্কআপ করেছিলাম, আমরা মার্কআপ করেছিলাম একটা লোগো রো নিয়েছি, হ্যাঁ রো নিয়েছি, রো এর মধ্যে দুইটা ডিভ নিয়েছি, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু, ঠিক আছে। এখন দুইটা কি পাশাপাশি থাকবে। সো অ্যাকচুয়ালি পাশাপাশি থাকার বিষয়টা অনেকভাবে করা যায়, ডিসপ্লে দিয়েও করা যায়, ফ্লোটিং দিয়েও করা যায়, তারপর হচ্ছে কি বলবো, তারপর হচ্ছে নর্মালি পজিশনিংও করা যায়, কিন্তু একদম সিম্পল ওয়ে হচ্ছে ডিসপ্লেও হয়, আবার সিম্পল ওয়ে ফ্লোটিংও হয়, কিন্তু ফ্লোটিং করলে একটা ভেজাল আসে, সেটা আমরা একটু দেখব। এখানে দেখেন আগে ডিসপ্লের বিষয়টা আমি ক্লিয়ার করি, ডিসপ্লের বিষয়টা। তো আমি প্রথমেই মনে হয় বলেছিলাম
যে ইনলাইন ব্লগের নাম, ইনলাইন ট্যাগের নাম বলতে, ব্লগ ট্যাগের নাম বলতে বলেছিল। সো অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডিভ ব্লগ অবস্থায় আছে। ব্লগ মিনস কি, সে তার প্যারেন্টের 100% উইট দখল করে আছে। যেমন আমি যদি এই ডিভের কথা বলি অথবা H1-এর কথা বলি, দেখেন এই H1টা তার প্যারেন্ট যত বড় ঠিক তত বড় হয়ে আছে। সাপোজ তার প্যারেন্ট হচ্ছে এইটা স্লাইডার টেক্সট, স্লাইডার টেক্সটও কি তার প্যারেন্টের সমান। তার প্যারেন্ট মানে কি রোয়ের প্যারেন্ট হচ্ছে কন্টেইনার প্যারেন্ট বডি। সো এটা হচ্ছে কি ডিভ হচ্ছে ব্লগ ট্যাগ, সে কি তার প্যারেন্টের সমান হয়ে যায়। এখন এটা হচ্ছে কি H1, Hও নর্মালি কি ডিসপ্লে ব্লক অবস্থায় আছে, ডিসপ্লে ব্লক অবস্থায় আছে। এখন ইনলাইন দেখেন, ইনলাইন যদি করি, আমি এখানেই করছি, জাস্ট নর্মালি H1কে সিলেক্ট করলাম, তার মধ্যে স্টাইল দিলাম ডিসপ্লে ইনলাইন। এখন দেখেন ইনলাইন হওয়ার পর সে কী হলো, তার কন্টেন্টের সমান হয়ে গেছে। H1 দেখেন আগে পুরোটা জুড়ে ছিল, এখন কি তার কন্টেন্ট যতটুকু ততটুকু আছে। সো এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। এখন ইনলাইন ট্যাগ সে ইনলাইনের মতো বিহেভ করছে, ঠিক আছে। সো এখানে যদি আমি বলি যে H1 দুইটা আছে, পরপর যদি দুইটা থাকতো তাহলে কিন্তু তারা পাশাপাশি চলে আসতো একই লাইনে। সো সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারি। দেখেন এলআই হচ্ছে কি ব্লক, ডিসপ্লে ব্লক অবস্থায় আছে। আমি যদি এখন এলআইকে বলি ডিসপ্লে ইনলাইন, ইনলাইন, দেখেন তারা পাশাপাশি চলে আসছে, কারণ তারা তাদের কন্টেন্টের সমান উইড পেয়েছে এবং তারা কি পাশাপাশি চলে আসছে। তার মানে কি ইনলাইন মানে বলতে গেলে বোঝা যায় যে একই লাইনের মধ্যে। আর এটা বলতে পারেন যে অ্যাসেম্বলি করি না আমরা, বাচ্চাদের অ্যাসেম্বলির সময় তাদেরকে বলে লাইনে দাঁড়াও, তারা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারপর লাইনে দাঁড়ায়। এটাও সে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ায় আছে, ঠিক আছে। বলতে পারেন এটা অ্যাসেম্বলি করতে দাঁড়াইছে। আরেকটা বিষয় আছে ইনলাইন ব্লক। দেখেন আমি সেম কাজ যদি বা ইনলাইন ব্লকও করছে, সেম কাজ ইনলাইন ব্লকও করছে, তাদের মধ্যে আবার দুইটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে যেমন আমার এই এলআই এর উইড এখন কত বড় কে বলতে পারবেন? বলেন কন্টেন্টের সমান, এটুকুই বলেন কন্টেন্টের সমান। আমার কন্টেন্ট যদি 10 পিক্সেলের হয়, এই এলআই এর উইডও 10 পিক্সেল। আমার কন্টেন্ট যদি 100 পিক্সেলের হয়, এই এলআই এর উইডও 100 পিক্সেল। এখন এই এলআইটার ডিসপ্লে ইনলাইন অবস্থায় আছে, আমি চাচ্ছি এই এলআইটার উইড একটু বাড়াতে, সো আমি যদি উইড দেই 100 পিক্সেল, সে কি বাড়ছে? 150 পিক্সেল দিলাম, বাড়ছে না, কারণ হচ্ছে এটা ডিসপ্লে ইনলাইন। তার উইড, প্যাডিং, উইড, হাইট এগুলো কোনোটাই কাজ করবে না ইনলাইন ট্যাগে, যতক্ষণ না তাকে ব্লক করা না হয়। অ্যাকচুয়ালি ব্লক করলেই সেই এই পিক্সেলটা আমি যেটা দিচ্ছি উইডে, সেই পিক্সেলটা ব্লক করতে পারবে, ধরতে পারবে প্যারেন্টে, এর আগে ধরতে পারবে না। এখন আমি যদি ইনলাইন ব্লক করি, দেখেন ব্লক করার সাথে সাথে সে কিন্তু 150 পিক্সেল হয়ে গেছে, প্রত্যেকটা এলাই কিন্তু 150 পিক্সেল হয়ে গেছে ওখানে, দেখি ক্লিয়ার। সো ইনলাইনের কোনো উইড, হাইট এগুলো কাজ করবে না, যখন আমি তাকে ব্লক করব তখন কি কাজ করবে। সো এখন ইনলাইন ব্লক কেন দিয়েছে? আমি শুধুমাত্র ব্লক দিলেও পারতাম। অ্যাকচুয়ালি ইনলাইন ব্লক দিয়েছে এই জন্য, দেখেন এরা পাশাপাশি আছে, আমার পাশাপাশি দরকার বলে পাশাপাশি ইনলাইন, প্লাস আমার উইডও দরকার বলে পাশাপাশি কি দিছি, ব্লকও দিছি। এখন আমি যদি শুধুমাত্র ব্লক দিতাম, তাদের উইড চেঞ্জ হয়েছে কিন্তু তারা নিচেই আছে, তারা কি নিচেই আছে, ঠিক আছে। তাদের উইড চেঞ্জ হয়েছে, যেমন উইডটা হচ্ছে এখন 150 পিক্সেলই আছে। দেখেন আমি যদি উইড না দেই এখন, তারা 100% হয়ে যাবে। 100% যখন উইড দিচ্ছি তখন 150 পিক্সেল হচ্ছে, কিন্তু নিচেই আছে। এখন আমার দরকার হচ্ছে কি, তাদেরকে একই লাইনে দরকার, প্লাস উইডও দরকার। সো আমার কি করতে হবে, ইনলাইন ব্লক। হ্যাঁ, এখানে ইউএল-এর একটা প্যাডিং নিয়ে সমস্যা আছে, তাই তো। অ্যাকচুয়ালি প্যাডিংটা আমরা আগেই রিমুভ করছি, সেটা হচ্ছে এইখানে। তার মানে কি স্টারের আর কোনো প্যাডিং নাই, মানে ইউএল-এরও কোনো প্যাডিং নেই। স্টারের প্যাডিং নাই মানে ইউএল-এর প্যাডিং নেই, স্টারের মার্জিন নাই মানে ইউএল-এর কোনো মার্জিন নাই। সো আমার এখানে ইউএল এবং ইউএল-এর মার্জিন এবং প্যাডিং নিয়ে কোনো সমস্যা নেই। তবে এখানে একটা বিষয় আছে, একটা বিষয়টা হচ্ছে এখানে কিছু ডট 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 প্রথমে আমরা দেখেছিলাম, কিছু বুলেট পয়েন্ট দেখছিলাম, সেটা এখানে অ্যাকচুয়ালি আছে। আমি যদি দেখি প্যাডিং লেফট 30 পিক্সেল দিলাম, দেখেন এটা অ্যাকচুয়ালি বাইরে আছে,
এটা কেন অ্যাকচুয়ালি দেখাচ্ছিল না, প্রথম কাজ হচ্ছে দেখেন এলআইটা কোথা থেকে শুরু হয়েছে, দেখেন আমার কন্টেন্ট যেখানে শুরু এলআইটা তখন ওখান থেকে শুরু। আর এই পয়েন্টটা বুলেট পয়েন্টটা অ্যাকচুয়ালি বলতে পারেন সাইকো উজ্জ্বলভাবে আছে। উজ্জ্ব বলতে কি, এটা ওই এলআইয়েরই, কিন্তু সেই এলআইয়ের কন্টেন্ট না, জাস্ট কন্টেন্টের বাইরে উজ্জ্বলভাবে আছে। সেজন্য এটাকে কোনো এলিমেন্ট হিসেবে ধরা নেই। সেজন্য এলিমেন্ট হিসেবে না ধরাতে এলআইটা কিন্তু আমার কন্টেন্ট যেখানে শুরু সেখান থেকেই শুরু হয়েছে। যদি এই পয়েন্টটাও যদি এলিমেন্ট হতো সে কিন্তু এলআইয়ের মধ্যেই থাকতো। হ্যাঁ, সে কিন্তু কোনো HTML এলিমেন্ট না, সে উজ্জ্বলভাবে আছে, বলতে পারেন বিফোর বা আফটার এই টাইপের কিছু। তো এটা পরের বিষয়। এখন এটা উজ্জ্বলভাবে যেহেতু আছে, ইউএল এর মধ্যে যতক্ষণ স্পেস পাবে না, সে কি ইউএল এর মধ্যে যতক্ষণ স্পেস পাবে না ততক্ষণ সে দেখাবে না। যেমন দেখেন এই ইউএল বাম পাশে, এই ইউএল এর শুরুটা কোথা থেকে দেখেন, কেউ বলতে পারবেন? এই ইউএল এর শুরুটা হচ্ছে এখান থেকে, নর্মালি শুরু হচ্ছে এখান থেকে, কিন্তু এখন আমি যখন প্যাডিং দিয়েছি ইউএল এর শুরুটা হচ্ছে এখান থেকে। এখন দেখেন আমি প্যাডিং ছাড়া দেখি, আমি জাস্ট প্যাডিং বাদ দিলাম, আমি মেনুকে জাস্ট বোঝার সুবিধার্থে একটু দূরে সরে নিয়ে আসলাম, মার্জিন লেফট 100 পিক্সেল। আমি জাস্ট মেনুকে একটু দূরে সরাই আনলাম। দেখেন মেনু ডিপটা কোথা থেকে শুরু, মেনু ডিপটা শুরু কোথা থেকে, এই জায়গা থেকে। মেনু ডিপটা শুরু এই জায়গা থেকে, এবং আমার ইউএলটাও শুরু এই জায়গা থেকে। ঠিক আছে, এখন এটা কি ইউএল এর বাইরে না? সো এটা এদিকে চলে যাওয়াতে এটা দেখাচ্ছিল না। এখন ইউএল এর ভিতরে যখন সে জায়গা পাবে তখনই দেখাবে। সো আমার এটাও দরকার নাই, এটা কি দরকার নাই। তাহলে আমাকে কি করতে হবে, ইউএলকে সিলেক্ট করে বলতে হবে লিস্ট স্টাইল। আমি যেটা লিস্টের মধ্যে স্টাইলটা পাচ্ছি প্রতিটা লিস্ট আইটেমের জন্য সেটা লাগবে না। ডিসপ্লে নান, অ্যাকচুয়ালি এটার অনেকগুলা বিষয় আছে, যেমন কিছু ডিস্ক টাইপের আছে, যে ডিস্ক বলা হয় মেবি এটা। তারপর যদি নাম্বার দেওয়া হয়, মেবি এটার নাম্বার একটা নাম আছে, আমি অবশ্য জানি না, মেবি পয়েন্টার অথবা আই ডোন্ট নো, ফাইন, এগুলো ভুলে গেছি, এত লাগে না। পয়েন্টার আছে মেবি, আমি আই এম নট শিওর। সো আমি কি করলাম, মেনুর মধ্যে যে ইউএলটা আছে সেটাকে সিলেক্ট করলাম, ডট মেনু স্পেস ইউএল। এটা কি জেনারেশন গ্যাপ, ফাইন, ওকে। সো কি আছে, দিস স্টাইল নান। অ্যাকচুয়ালি আমরা এটা কি সর্বজনীন ইমেজ ধরছি, মানে যত ইমেজ আসবে, এটা হচ্ছে কি ইমেজ ট্যাগ, আর এটা হচ্ছে ক্লাস। সো ফাইন, ক্লাস এবং আইডি। এনিওয়ে ক্লাস এবং আইডির কথা বলছি, যে ক্লাস আইডি নেম সিএসএসে। এইচটিএমএল কি এগুলো, এইচটিএমএল এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট, ক্লাস আইডি, এই দুটো হচ্ছে এইচটিএমএল এর অ্যাট্রিবিউট। আর সিএসএসে এগুলো হচ্ছে সিলেক্টর। এবং সিএসএসে ক্লাসকে সিলেক্ট করতে হয় ডট ক্লাস নেম দিয়ে, যেমন আমার ক্লাস নেম হচ্ছে মেনু, ডট মেনু, আমি সেই ক্লাসকে সিলেক্ট করলাম। আর আইডি সিলেক্ট করতে হয় হ্যাশ দিয়ে, যেমন আইডি মেনু বলা যায়, যদি বা কোথাও মেনু নেওয়া নেই। সো ডট হচ্ছে ক্লাস, হ্যাশ হচ্ছে আইডি, আর যেগুলো কিছুই দেখবেন না সেগুলো হচ্ছে কি ট্যাগ, HTML ট্যাগ। ঠিক আছে, সিএসএসে 3 ধরনের সিলেক্টর আছে, একটা হচ্ছে HTML ট্যাগ, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে আইডি। সো HTML ট্যাগ যেগুলো, সেগুলো হচ্ছে সর্বজনীন সিলেক্টর। সর্বজনীন সিলেক্টর বলতে মানে কি, ওই ওয়েবসাইটে যত ইমেজ আছে সবগুলোকে সিলেক্ট করবে, ওই ওয়েবসাইটে যত ট্যাগ আছে সবগুলোকে সিলেক্ট করবে, ওই ওয়েবসাইটের মেনুর মধ্যে যত ইউএল আছে সবগুলোকে সিলেক্ট করবে। এটা হচ্ছে শুধুমাত্র মেনুর মধ্যে। মেনুর মধ্যে যদি 2টা ইউএল হয় তাহলে 2টা ইউএল, মেনুর মধ্যে যদি 3টা ইউএল হয় তাহলে 3টা ইউএল। ঠিক আছে, আমি যদি এইভাবে দেই তাহলে কি ওয়েবসাইটের মধ্যেই যত ইউএল আছে সবগুলোকে সিলেক্ট হবে। সো ফাইন, আমি এটাকে সবগুলোকেই সিলেক্ট করলাম। সো এইভাবে আমি বুঝলাম যে ডিসপ্লের বিষয়, আমরা কি ডিসপ্লের বিষয় বুঝলাম। ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক। ডিসপ্লেতে কিন্তু আরও কিছু ভ্যালু আছে, কেউ জানেন? ডিসপ্লেতে আরও কিছু ভ্যালু আছে, জানেন না? ফ্ল্যাক্স, ডিসপ্লে নাম তো নান, এটা আমরা সবাই জানি। ফ্ল্যাক্স ইনলাইন ফ্ল্যাক্স, অ্যাকচুয়ালি ইনলাইন ফ্ল্যাক্স ব্লক ম্যাপই আছে। সো এগুলো হচ্ছে এমন একটা বিষয়, মানে বলতে পারেন ফ্ল্যাক্স মিনস হচ্ছে ফ্লেক্সিবল। ফ্ল্যাক্স মিনসটা হচ্ছে ফ্লেক্সিবল। সো এটা অ্যাকচুয়ালি আমরা স্লাইডার করার সময় দেখব, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে,
স্লাইডার করার সময় বুঝতে পারবো, আদারওয়াইজ বোঝা যাবে না। এনিওয়ে ফ্ল্যাক্স কেন সেটা আমরা স্লাইডার করার সময় দেখব। এখানে এবার ফ্লোটিংয়ের বিষয়টা আছে। আমরা একটা ওয়েতে দেখলাম যে ইনলাইনে করার বিষয়, এই বিষয়টা কি ইনলাইন করার বিষয়টা দেখলাম কীভাবে ডিসপ্লে দিয়ে করা হয়। এবার দেখব ফ্লোটিং দিয়ে পাশাপাশি আনার জন্য চেষ্টা করব। এবার দেখেন এটা হচ্ছে আমার মেনু, রাইট? সো মেনুকে আমরা এলআই নর্মাল অবস্থায় কি এখন ডিসপ্লে ব্লক অবস্থায় আছে। এখন আমি তাদেরকে বললাম যে ফ্লোট লেফট, দেখেন তারা পাশাপাশি আসছে না, কিন্তু তাদের মধ্যে একটা ডিফারেন্সটা হচ্ছে কি আমি নিচের আইটেমগুলো নিয়ে বাদ দিলাম, ওই এলআইয়ের মধ্যে ডিফারেন্স কেউ ধরতে পারছেন? হ্যাঁ, দেখেন ডিসপ্লে যখন ইনলাইন করছি তাদের মধ্যে নিজস্ব দূরত্ব বজায় আছে। আমি যখন তাদেরকে বলছি ফ্লোট লেফট, ফ্লোট মিন্স কি প্রবাহিত হওয়া, তারা কি হচ্ছে লেফট থেকেই প্রবাহিত হচ্ছে এবং তাদের মধ্যে কোনো দূরত্বই রাখে নাই। বলতে পারেন এটা মানববন্ধন, আগেরটা অ্যাসেম্বলি ছিল, ঠিক আছে, এটা মানববন্ধন করতে এসছে। সো ফাইন, এ ধরনের। সো ফ্লোট লেফট যখন বলছি সে লেফট থেকে শুরু হবে একটা আইটেম, দেন এটা শেষ হওয়ার পর আরেকটা আইটেম ওখান থেকে শুরু হবে, দেন শেষ হওয়ার পর আরেকটা আইটেম ওভাবে শুরু হবে। সো ফ্লোটিং মিন্স আমি যেদিক থেকে বলবো সেদিক থেকেই আসা শুরু করবে। আমি যদি বলি ফ্লোট রাইট, প্রথম অংশটা কিন্তু প্রথম এলিমেন্টটা রাইটে চলে গেছে, এরপরের এলিমেন্টটা এরপর থেকে, এরপরের এলিমেন্ট এরপর থেকে, ফাইন। এইভাবে হচ্ছে ফ্লোটিং করা হয়। সো ফ্লোটিং করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে দেখেন এখানে দেখেন ইউএল এর একটা হাইট আছে, এই ইউএল এর হাইট আছে না, কত? এলআই এর সমান, যতগুলো এলআই আছে সবগুলোর যোগফল, তাই তো? মনে করেন এই এলআই এর হাইট হচ্ছে, আমি একটা দিয়ে দিলাম, এলআই এর হাইট হচ্ছে 50 পিক্সেল সাপোজ। তার মানে ইউএল এর হাইটটা হচ্ছে কি এখানে 5টা 250 পিক্সেল ইউএল এর হাইট, 250 পিক্সেল ইউএল এর হাইট। এখন আমি যখন এলআইকে ইনলাইনে নিয়ে আসবো, পাশাপাশি নিয়ে আসবো, বলেন তো তখন ইউএল এর হাইট কত হবে? কেমনে হবে? প্রত্যেকটা এলআই যদি এক লাইনে চলে আসে সবগুলোতে 50 পিক্সেলই হবে না, হাইট তো 50 পিক্সেল। এমনিতে কি বুঝেন, এমনিতে নর্মালি চিন্তা করেন, এটা কনফিউজিং। মনে করেন একটা এলআই 30 পিক্সেল বা 50 পিক্সেল আমি ধরে নিলাম, এরকম 5টা এলআই আছে। এখন সবগুলোর যোগফল মিলে হলো কি ইউএলটা এতটুকু হাইট, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? এটুকু তো বুঝছেন, ইউএলটা এতটুকু আছে, সবগুলো মিলে 250 পিক্সেল হচ্ছে কি ইউএল এর হাইট। এখন প্রত্যেকটা এলআই যদি পাশাপাশি চলে আসে, হাইট 50 পিক্সেলই তো হয়, ফাইন। সো এটা হচ্ছে কি ইউএল এর হাইট 50 পিক্সেল। এখন দেখেন আমি যখন ডিসপ্লে ইনলাইন করছি এলআইকে, অ্যাকচুয়ালি ইনলাইন করলে কি হাইট পাচ্ছে? এখন হাইট পাচ্ছে না, সাপোজ আমি ইনলাইন ব্লক করলাম, হাইট পাচ্ছে। এখন ইউএল এর হাইট কত হলো? 50 পিক্সেল, মানে কি আমার এলআই এর সমান। এখন আমি যদি এটাকে করি যে ফ্লোট লেফট, তাহলে দেখেন ইউএল এর হাইটই পাচ্ছে না, ইউএল এ কি পাচ্ছে না? হাইটই পাচ্ছে না। এটা একটা প্রবলেম। সো ব্যাপারটা একদম সহজভাবে যদি বলি সেটা হয় এরকম, কোনো একটা ডিভ বা কোনো একটা ডিভের মধ্যে বা কোনো কিছুর মধ্যে যদি চাইল্ড কন্টেন্টকে ফ্লোট লেফট বা রাইট করা হয় তাহলে প্যারেন্ট কি হয়ে যায়? 0 হয়ে যায়, প্যারেন্ট হাইট 0 হয়ে যায়। এটা মাথায় রাখবে। হ্যাঁ, তখন প্যারেন্টের সাথে কি হয়ে যায়? তাদের বিচ্ছিন্নতা হয়ে যায়। এই যে প্যারেন্ট একদম নাই, শো করছে, যদি বা আমার প্যারেন্ট আছে বাট এখানে কিছুই শো করছে না, এলআইগুলো শো করছে। সো এটা হচ্ছে ফ্লোটিংয়ের প্রবলেম। আমি যখন ফ্লোটিং করবো, এটা একটা বিষয় আছে, এটা একটা কারণ হচ্ছে। এবং এখানে দেখেন আরেকটা বিষয়, আমি যখন ফ্লোটিং করছি সবগুলো পাশাপাশি আসার পর প্যারেন্ট হাইট যেহেতু 0 হয়ে গেছে, নিচের অংশটা ওই জায়গাটা পেয়ে গেছে। ব্যাপারটা এরকম। আচ্ছা আমি পেইন্টে দেখাই, এখানে পেইন্টে দেখালে বেটার। এখানে দেখেন আমার হচ্ছে এটা ইউএল ছিল, সাপোজ এটা ইউএল ছিল, দেন তার মধ্যে কী ছিল? অনেকগুলো আইটেম ছিল। আমি অনেকগুলো আইটেম নিই, মনে করেন যে আমি এখন ফ্লোট লেফট করছি, 3টা ফ্লোট লেফট। এখন আমার ইউএলটা ছিল এভাবে, কিন্তু যেহেতু ফ্লোট লেফট করছি এটা 0 হয়ে গেছে, তাই না? এটা 0 হয়ে গেছে মানে এটা জায়গাটা স্পেস পুরোটা ফাঁকা,
পুরোটা ফাঁকা মানে এই নিচের অংশটুকু এখানে চলে আসবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এটাই। সো এখানেও সেম কাজটা হয়েছে, সবগুলা যেহেতু 0 হয়ে গেছে, সরি ইউএল যেহেতু 0 হয়ে গেছে, সেহেতু এই স্পেসটা পুরোটা ফাঁকা হয়ে গেছে। এই স্পেসটা ফাঁকা হওয়াতে নিচের অংশটুকু এই স্পেসে চলে আসছে। এখন দেখেন আমি যদি ইউএল এর হাইট 50 পিক্সেল এভাবে দেই, দেখেন তারা কিন্তু আগের অবস্থায় চলে আসছে, মানে এই রোটা তার আগের অবস্থায় চলে আসছে। তার মানে এখানে একটা প্রবলেম, এবং তার সলিউশন হচ্ছে এই হাইটটা। প্যারেন্টকে একটা কি হাইট দিতে হয়, কিন্তু প্যারেন্টকে হাইট যদি দেই তাহলে এটা আরেকটা প্রবলেম। আমি তো নির্দিষ্ট কোনো হাইট দিতে পারবো না ওয়েবসাইটে, কারণ আমার কন্টেন্টের উপর বেস করে আমার হাইটটা বাড়তেই পারে, তাই না? আমার ওয়েবসাইট লম্বা হতেই পারে। সো সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন। দেখেন ওভারফ্লো হিডেন মিনস যেটা বলা হয় এখানে, হ্যাঁ এটা বলছি, এটা পরের বিষয়। ওভারফ্লো হিডেন মিনস এখানে যে কাজটা করছে মূলত, ওভারফ্লো মানে কি বুঝি? তার উপর কিছু ফ্লো করে আসা, তাই না? সো বলতে গেলে আমি যখন এটাকে ফ্লোর লেফট করছি, এটা তার উপর ফ্লো হয়ে আসছে, এবং এখানে আরেকটা বিষয়, এটা কারণটা হচ্ছে আমি যখন ফ্লোর লেফট কাউকে বলি, তারপর থেকে প্রত্যেকটা আইটেমই কিন্তু ফ্লোর লেফট হতেই থাকে। দেখেন আমি এলআইকে ফ্লোর লেফট বলছি, তার মানে কি তারপরে যতগুলো আইটেম আছে সবগুলাই কি তারপর থেকে শুরু হওয়ার জন্য চেষ্টা করবে। এখানে দেখেন আমি যখন এলআইকে ফ্লোর লেফট বলছি, সাপোজ এখানে বললাম এলআই ফ্লোর লেফট, প্রত্যেকটা আইটেম ফ্লোর লেফট হওয়া শুরু করছে, যেমন এটা, তারপর দেন এর মধ্যে থেকে এটাও ফ্লোর লেফট। এই ডিপটা দেখছেন, এই পুরো ডিপটা কিন্তু এই এলআই এর মধ্যে উপরে চলে আসছে, ওভারফ্লো হয়েছে না? এই ইউএলটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এই ইউএল, এবং আমি এই ডিপটাকে সিলেক্ট করলে দেখেন ওই ইউএল এর মধ্যেই শো করছে, ইউএল এর উপরে শো করছে না? ব্যাপারটা একটু বোঝেন। এটা হচ্ছে আমার মেনু ডিপ, তার মানে এইটুকু হচ্ছে আমার মেনু ডিপ, ঠিক আছে? এখান থেকে শুরু হয়ে এইটুকু হচ্ছে আমার স্লাইডার টেক্সট ডিপটা, মানে পরের রোটা। এখন দেখেন মেনু ডিপ এটা, যদিও আমার এখানে কোনো হাইট মেনু ডিপ শো করছে না, কারণ হচ্ছে প্যারেন্ট ডিপ হাইট 0 হয়ে যায়। সো এর পরের ডিপটা দেখেন, আমি যখন এর পরের ডিপে হোভার করছি সেটা মেনুর উপরে শো করছে কিনা, তার মানে কি মেনুর উপর ওভারফ্লো হয়ে গেছে। ফাইন, এই প্রবলেমটা থেকে বের হয়ে আসার জন্য যেটা করা লাগে সেটা হচ্ছে মূলত এভাবে, আমি কি করছি, এই এলআইকে কি করছি, ফ্লোর লেফট করছি। সো আমরা এটাকে এভাবে করতে পারি যে এই মেনুটাকে আমি এখানে দেখাই, ডট মেনুর মধ্যে কি আছে, এলআই আছে। আমি এলআইকে কি করছি, ফ্লোট লেফট করছি, তাই না? সো তারা এভাবে আসলো। এখন মেনুকে যদি আমরা ক্লিয়ার বোধ করি, হবে? কিছু হয় না অ্যাকচুয়ালি, এটা বিষয়, এটা এখানে না, বিষয় প্রবলেমটা এলআই। যেমন দেখেন এই এলআই ফ্লোর লেফট করছি, এর পরের অংশ এলআই কন্টেন্ট যেখানেই শেষ হবে। সো আমি মনে করেন এলআই কন্টেন্ট কোথায় শেষ হচ্ছে, একদম লাস্ট যেখানে শেষ হয়েছে সেখানে যাই, HTML-এ যাই, এলআই আমার এখানে শেষ হয়েছে। এরপরে আমি যদি এখানে মনে করেন যে একটা ডিভ নিলাম, ডিভ ক্লাস ক্লিয়ার, একটা নাম দিলাম জাস্ট ক্লিয়ার করার জন্য। এখান থেকে যে ফ্লোটিংটা শুরু করেছি সেটা এখানে এসে ক্লিয়ার হবে, মানে কি সেই ফ্লোটিংটা এখান থেকে বন্ধ হবে। সো আমি যদি এটা বলি যে ডট ক্লিয়ার, তাকে দিলাম ক্লিয়ার বোথ, সলিউশনটা কিন্তু হচ্ছে, সে কি আবার আগের অবস্থায় চলে আসছে। এখানে বিষয়টা হচ্ছে আমরা যখন একটা ফ্লোটিং শুরু করছি, নদী যখন ফ্লোটিং শুরু হয় তখন কি থামে? কোথাও থামে না। মাঝখানে যদি কোনো কিছু গতি বাগ পায় তাহলে চেঞ্জ হয়। সো এখান থেকে ফ্লোটিং যেটা শুরু করছি সেটা লাস্ট এলিমেন্টে গিয়ে আমি শেষ করে দিছি, ক্লিয়ার বোর্ড। এইভাবেও করা যায়। আবার আমরা কি করতে পারি, প্যারেন্টকে এই ওভারফ্লো হিডেনের মাধ্যমেও করতে পারি। ওভারফ্লো হিডেন, আমি তাকে কি বলছি, তার উপর কোনো কিছু ফ্লো করতে পারবে না, এটাও সেম, কিন্তু এখানে প্রবলেম আছে, ওভারফ্লো হিডেনের প্রবলেমটা আমরা আরও পরে দেখব, এখন না। তো আপাতত এভাবে করে যাই। সো যেটা করছিলাম, লোগো কি হবে, বাম পাশ থেকে শুরু হবে, ফ্লোট লেফট, তারপর হচ্ছে মেনু,
হ্যাঁ মেনু রাইট পাশ থেকে শুরু হবে, তাই না? রাইট পাশ থেকে শুরু হবে, ফ্লোট রাইট। আর কি হবে, তার মানে কি মেনু যেহেতু লোগো যেহেতু ফ্লোট লেফট, মেনু যেহেতু ফ্লোট রাইট, তার প্যারেন্ট কি রো, তাকে কি করতে হবে ওভারফ্লো হিডেন করতে হবে, তাই তো? ওকে, তার মানে আমার সলিউশন ঠিক আছে, এখন কেউ কারোর উপর আসবে না। এখন ইমেজটা অ্যাকচুয়ালি অনেক বড় বিদায় সে 100% জায়গা ফ্লোট লেফট দেওয়ার পরও 100% জায়গা দখল করে আছে। এখন দেখেন এই মেনুটাকে আমরা যখন ডিপ এই মেনুটাকে ফ্লোট রাইট করছি, সেই সাইজ কতটুকু হয়েছে দেখেন। ফ্লোট রাইট ছাড়া দেখেন, ফ্লোট রাইট ছাড়া দেখে যদি দেখি যে মেনুটার কোথায় আছে, নাই ওয়াই। আচ্ছা আমরা দেখি অ্যাকচুয়ালি ফ্লোট রাইট বাদ দিলাম, ফ্লোট রাইট বাদ দিলাম। আচ্ছা যেটা বলছিলাম, আমার এখানে অ্যাকচুয়ালি কোথায় মেনুটা কই, চলে যাওয়ার কারণ, আমি এটা বন্ধ করি। চলে যাওয়ার কারণ হচ্ছে ফ্লোট লেফটের কারণে এটা অ্যাকচুয়ালি উপরে উঠছে 5। এটা দেখেন মেনুটার ডিপ কত বড় আছে, 100%। এখন আমি কোনো একটা ব্লক এলিমেন্টকে যখন ফ্লোটিং করব, সে কিন্তু তার কন্টেন্টের সমান হয়ে যাবে। মেনুটার ডিপ 100% ছিল, এখন দেখেন কন্টেন্ট সবগুলা মিলে যতটুকু উইড হয়েছে মেনুর উইডটাও ততটুকু হয়েছে। সো এটা মাথায় রাখবেন। ফ্লোটিং অনেক কিছু চেঞ্জ করে, ফ্লোটিং চেঞ্জ করে তাদের পজিশন, ফ্লোটিং চেঞ্জ করে তাদের উইড, ফ্লোটিং চেঞ্জ করে তাদের প্যারেন্টের হাইট, ঠিক আছে বলা যায়। সো কী করলাম, ফ্লোট লেফট ফ্লোট রাইট। সো এটা এই ডিপটার কন্টেন্ট হচ্ছে 2000 পিক্সেল, তার মানে সে সর্বোচ্চ 100%। সো এই ডিপটাও 100%, তাহলে আমাকে এইখানে এই অবস্থায় আনতে গেলে তাকে একটা উইড দিতে হবে। সো এখন দেখেন যে বক্স মডেলের বিষয়টা এখন আমরা বোঝার চেষ্টা করব, বক্স মডেল কী জিনিস, ঠিক আছে? সাপোজ আমি উইড দিলাম 250 পিক্সেল, বাকিটা হচ্ছে মেনু পাবে। সো উইড হচ্ছে 250 পিক্সেল, 250 পিক্সেল, আর বাকিটা পুরোটা মেনু, কিন্তু মেনুর হচ্ছে এইটুকু পর্যন্ত আছে। তো আমাকে মেনু রিড কী করতে হবে, 100% করতে হবে, কিন্তু 100% থেকে 250 পিক্সেল বাদ দিতে হবে। সো সিএসএস এর একটা ফাংশন, ক্যালকুলেট ফাংশন আছে CALC, ঠিক আছে? ক্যালকুলেশন, এটাতে 100% মাইনাস 250 পিক্সেল, সে কী করবে 250 পিক্সেলকে বাদ রেখে বাকিটুকু নিয়ে নিবে। এখন দেখেন সে এখান থেকে শুরু, মানে কি 250-এর পর থেকে এখান থেকে শুরু। ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন মেনুর ওয়েট কত বড়, 250 এইটুকু মেনু রেট, 250-এর পর থেকে যা আছে সবই হচ্ছে কি মেনু রেট, ঠিক আছে? এখন দেখেন আমি যখন ফ্লোটিং করছি, ফ্লোটিংয়ের সময় যদি আমি কোনো উইড না দেই, তাহলে ওই ডিপের উইড হবে কি কন্টেন্টের সমান। যদি আমি উইড দেই, তাহলে আমি যেটা উইড দিয়েছি তার সমান হবে, এটা মাথায় রাখবেন। যদি আমি উইড দেই, তাহলে আমি যে উইডটা দিয়েছি সেটা সমান হবে। যেমন আমি এখানে উইড দিলামই না, তাহলে কার সমান হচ্ছে, সে ফ্লোট রাইট থেকে শুরু হয়েছে এবং তার কন্টেন্টের সমান উইড আছে, সেজন্য অ্যাকচুয়ালি টেক্সটটা একদম এই পাশে আছে। আবার যদি আমি উইড দেই, যেমন আমি উইডটা বাড়াই 700 পিক্সেল, 300 পিক্সেল, দেখছেন উইড বাড়াচ্ছি, সেটা লম্বা হচ্ছে বলে টেক্সটটা আস্তে আস্তে স্বাভাবিক। নর্মালি টেক্সট হচ্ছে অ্যালাইন লেফট, মানে আমরা যারা রাইট হ্যান্ড লিখি লেফট থেকেই তো শুরু করি, তাই না? সো নর্মালি এটা হচ্ছে বিষয়। সো আমাদেরকে দিতে হবে হচ্ছে ক্যালকুলেট করে 100% থেকে 250 পিক্সেল বাদ দিয়ে দিতে হবে। এরপর যাবতীয় যা পাই সব কিছু হচ্ছে কি 250 থেকে 100 পিক্সেল কেমনে বাদ দিবে? 100 পিক্সেল বাদ দেওয়া যায়, 100% বাদ দেওয়া যায় না। হ্যাঁ অবশ্যই, যেটা বড় তাকে তো আগে রাখবো। ম্যাথমেটিক্যাল, হ্যাঁ আমরা সরাসরি ভাগ করেও দিতে পারতাম 750 পিক্সেল। অ্যাকচুয়ালি 750 পিক্সেল কেন দিয়ে নেই বলেন তো? এখানে আমরা জানি না আমাদের কন্টেনার উইড কত। আমার কন্টেনার উইড হচ্ছে 100%, কিন্তু আমি যেটা জানি, যেমন আমার লোগোটাকে জানি, আমি ধরে নিলাম, কারণ লোগোটা এর চেয়ে বড় হলে খুব অড দেখাবে। সো
তো আমি ধরে নিলাম লগোটাই হচ্ছে 250 পিক্সেল, এটা বাদ দিয়ে যা থাকে সব মেন, ঠিক আছে। যেহেতু যেহেতু ওয়েবসাইটটা হচ্ছে 100% উইডের ওয়েবসাইট, নর্মালি ফুল উইড ওয়েবসাইটের ক্ষেত্রে ভেজাল, কিন্তু মানে নর্মালি ডিজাইন করাটা ভেজাল। ফুল উইড ওয়েবসাইট, এই ধরনের ফুল উইড ওয়েবসাইট করা অনেক কিছু ক্যালকুলেট করে করতে হয়, ঠিক আছে। সো আমি যেটা জানি না সেটা বাদ দিয়ে দিলাম, একটাকে জানি ধরে নিলাম, অবশ্যই আমাকে একটা জানতে হবে, সেটা জেনে তারপর বাকিটা করতে পারবো। আবার এভাবেও করা যায়, আমি এটাকে 5% দিলাম, এটাকে 95% দিলাম, এভাবেও করা যায়। সেক্ষেত্রে প্রবলেম ভালো না, বলেন সেটা। সেক্ষেত্রে আমি মনে করেন যে মোবাইলে আসলাম, মোবাইলে 5% স্ক্রিন কত বড় হবে? একদম দেখাই যাবে না, একদম দেখাই যাবে না। মনে করেন মোবাইলের স্ক্রিন স্মার্টফোন, যেটা আমার মতো ফোন, হ্যাঁ স্মার্টফোনে যদি এটা হচ্ছে 400 পিক্সেল, 5% স্ক্রিন হচ্ছে এইটুকু সাপোজ, সো এইটুকুতে লোগোটা বোঝা যাবে না। সো সেজন্য আমাকে লোগোটাকে ফিক্স রাখতে হবে, যে একটা পিক্সেলের ফিক্স রেখে দিলাম আমি, যেটা এর নিচে আসবে না। মেনুটা যত বড় হয়, মেনুটা কি যত বড় হয়, ফাইন। এবার আমরা যেটা করব, একটু নিচের অংশটুকুকে একটা নির্দিষ্ট হাইট দিয়ে রাখি। সো আমরা নিচের অংশের জন্য একটা ডিপ ক্লাস নিয়েছিলাম স্লাইডার, তাই না, মনে আছে? স্লাইডার হাইট সাপোজ ধরে নিলাম 500 পিক্সেল, এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত হচ্ছে 500 পিক্সেল, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে। অ্যাকচুয়ালি এটা এই জন্য এটা একটু আগে করছি, কারণ যাতে বুঝতে পারি যে আমার হেডার এরিয়া কোথায় শেষ হয়েছে। এখন সব কিছুই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে বোঝা যাচ্ছে না। তো আমি একটা ইমেজ নিয়ে আসি। সো ইমেজ, ভালো মানের ইমেজ, যদি প্রফেশনাল মানের ইমেজ যদি ডাউনলোড করতে চান, এখানে লিখবেন ইমেজ। আমি টেকনোলজি ক্যাটাগরির কিছু ইমেজ ডাউনলোড করতে চাচ্ছি আনস্প্ল্যাশ থেকে। দেখেন ইমেজে ক্লিক করলাম, এখন খুব ভালো ভালো মানের ইমেজ আসবে, প্রফেশনাল সব। সো নেওয়া যায়, এটাই নিলাম, ঠিক আছে। কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন তাহলে পাবেন ব্যানার, ঠিক আছে। আমি একটা নিলাম banner.png, ফাইলটা হচ্ছে কি ব্যানার png ফরম্যাটে। সো আমি বলেছিলাম, আসেন আমি বলেছিলাম যে কি সিএসএস দিয়ে ইমেজ দিব, আবার নর্মালি HTML দিয়েও ইমেজ দেওয়া যায়, অনেক ওয়ে আছে। এখন আমরা প্রথমে আগে HTML দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কি হয়। ওকে, ইমেজ সোর্স lt ইমেজ ব্যানার, ফাইন। এখন দেখেন যে কেমন হচ্ছে। প্রথমে ইমেজ আসছে, তারপর আমার কন্টেন্ট, ইমেজের মধ্যে যে কন্টেন্টটা থাকার কথা সেই কন্টেন্টটা, বাট সে কন্টেন্টটা কই? সে কন্টেন্টটা হচ্ছে এই ডিপটা নর্মালি ইমেজের নিচে চলে গেছে। না, এটা অ্যাকচুয়ালি একটা কারণ আছে, ফুল উইড ওয়েবসাইট তো, তাই জন্য বোঝা যাচ্ছে না কোথায় আছে, কীভাবে আছে কিছু বুঝতে পারলাম না। এনে পজিশন রিলেটিভ আমি একটু দেখি, সে আছে আশেপাশে আছে। ইমেজকে যদি আমি একটা উইড দেই তাহলে বুঝতে পারবো কোথায় আছে। এই যে সে অ্যাকচুয়ালি ইমেজের নিচে চলে গেছিল, ফাইন। এটা অ্যাকচুয়ালি যাওয়ার কোনো কারণ হয় না, তারপর গেছে 100%। না, শেষ, সব কিছু শেষ আছে, ইমেজ শুরু শেষ, ডিপ শুরু শেষ। আচ্ছা, এটার কোনো আনএক্সপেক্টেড কোনো এরর হতে পারে। আর আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এখন ব্রাউজার হচ্ছে নিজস্ব কিছু স্টাইল করে নেয়, ফাইন, এটা কোনো সমস্যা না। এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম, এই ইমেজটাকে অ্যাকচুয়ালি এভাবে সুন্দরভাবে দেখাচ্ছে পুরো ইমেজটা? মোটেও না। আমি যদি এখন CSS এর মাধ্যমে এই ইমেজটাকে বলি যে স্লাইডারের মধ্যে যে ইমেজটা আছে সেটা কি হবে, উইথ 100% হবে, মানে কি আমি 100% উইথটা ওই ডিভের মধ্যে চাচ্ছি। এখন কি তাও সেম না? এখন আমি যদি 100% হাইটও চাই, মানে ইমেজটাকে পুরোপুরি আনার জন্য হাইট 100% করলাম, এখন দেখেন কম্প্রেস হয়ে গেছে না ইমেজটা? কেমন যেন চ্যাপ্টার হয়ে গেল না? হ্যাঁ, চ্যাপ্টার হয়ে গেলো। সো এইভাবে করলে কিন্তু ইমেজটা কম্প্রেসড হয়ে যাবে, ইমেজের
রেজুলেশন বলেন, ইমেজের রেশিও বলেন, কোনো কিছুই ঠিক থাকবে না। তো আমরা যদি সেম কাজ এটা যদি এভাবে বাদ দিয়ে, আমি এটাকে কমেন্টস করে রাখলাম, এখানে লিখলাম স্লাইডারের মধ্যে, এই যে এখানেই লিখলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে সিএসএস প্রপার্টি। এই প্রপার্টির 8টা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড নিয়ে 8টা প্রপার্টি আছে, ঠিক আছে। 5টা হচ্ছে CSS2, 3টা হচ্ছে CSS3। সো CSS2 এবং 3 মধ্যে আলাদা করবেন না, সব CSS ধরে নেবেন হচ্ছে সব CSS, কোনটা কি সেটা দেখে বুঝতে পারবেন না। ফাইন, 8টা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড নিয়ে 8টা প্রপার্টি। কটা বলে? ও হ্যাঁ, টাইম ঠিক আছে, আমি মনে করছি কি। আচ্ছা, 8টা প্রপার্টি কি কি? 8টা প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড অরিজিন, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট। আচ্ছা, ব্লাইন্ড মোডের বিষয়টা আলাদা, ব্যাকগ্রাউন্ড সাইজ, ঠিক আছে। 8টা অফিসিয়াল প্রপার্টি। সো সবগুলোকে আবার একসাথেও লেখা যায়। সো আমরা একটু আগে দেখেছিলাম যে মার্জিনের কয়টা প্রপার্টি কেউ বলতে পারবেন? ডাইমেনশনটা হচ্ছে এটাই, মার্জিন হচ্ছে 4টা প্রপার্টি মার্জিনের, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম, ঠিক আছে। আবার মার্জিনটা 3টা ওয়েতে লেখা যায়, 3 ভাবে। যেমন এভাবে লেখা যায় মার্জিন, আমি যখন মার্জিন 10 পিক্সেল দিচ্ছি তার মানে কি সে চারপাশে 10 পিক্সেল নিচ্ছে। আমি যখন মার্জিন 10 পিক্সেল 20 পিক্সেল দিচ্ছি তখন সে দুই পাশে নিচ্ছে, এক পাশে 10 পিক্সেল আর দুই পাশে কি 20 পিক্সেল, মানে কি টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট 20 পিক্সেল। আমি যদি নেই এভাবে 3টা দেই, আমি মনে করি এটা 5 দিলাম, 3টা দেই, তাহলে কিন্তু সে 3, মানে প্রথমে হচ্ছে কি এটা হচ্ছে টপ, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে কি লেফট রাইট, এটা হচ্ছে বটম। সো আবার এভাবেও দেওয়া যায়, যদি 4টা দেই তাহলে ক্লকওয়াইজ টপ, রাইট, বটম, লেফট। এটার বিষয়টা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, হ্যাঁ। প্রথমে 0 0 0 0, সো এভাবে নেন 4টা, প্রথমটা টপ, পরেরটা রাইট, এরপরেরটা বটম, এরপরটা লেফট, ঠিক আছে। সো এখানে অ্যাকচুয়ালি এখন দেখেন এখানে বিষয়টা এরকম যে সবাই দেখতেছেন, এখানে সবাই দেখতেছেন? ওকে, আমি যখন প্রথম একটা কমাই দিচ্ছি তাহলে কাকে কমালাম? অ্যাকচুয়ালি নর্মালি কমালাম হচ্ছে লেফটকে কমাইছি না, তার মানে কি লেফটের সাথে যেহেতু লেফট কমাইছি তার সাথে সামঞ্জস্য কে আছে? রাইটে আছে। সো এখন আমি আমার প্রথম এলিমেন্টটা টপের জন্য কাজ করবে, পরের এলিমেন্টটা লেফট রাইট দুটার জন্য কাজ করবে, এরপর একটা বটমের জন্য কাজ করবে, এটা বটম, ঠিক আছে। যখন আমি বটম কেটে দিচ্ছি তখন কি আর দুইটা আছে, প্রথমটা টপ বটমে কাজ করবে, পরেরটা লেফট রাইটে কাজ করবে। আর যখন এটাই কেটে দিচ্ছি তখন সে চারপাশে নিয়ে, সো এটা হচ্ছে বিষয়। সো মার্জিন, প্যাডিং এগুলো হচ্ছে কি এভাবে দেওয়া যায় চারপাশে। সো ব্যাকগ্রাউন্ডের জন্য এভাবে দেওয়া যায় যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আলাদা আলাদা করে সব কিছু এইভাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড রিপিট, তারপর হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড পজিশন, এভাবে আলাদা করে দেওয়া যায়। আবার সব কিছু একসাথেও লেখা যায়। সো আমি একসাথে লিখলাম যে প্রথমে ইমেজের বিষয়টা দিলাম, কোনো সিরিয়ালাইজ নেই, কোনটা আগে দিতে হবে কোনটা পরে দিতে হবে, সিরিয়ালাইজ নাই। জাস্ট প্রথমে আমি ইমেজটাকে কল করলাম, দেন আমার মনে হলো যে না বারবার রিপিট হবে, সো আমি নো রিপিট দিয়ে দিলাম। তার মানে কি ব্যাকগ্রাউন্ড ইমেজের পর ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে ব্যাকগ্রাউন্ড কি রিপিট দিয়ে দিছি। তারপর মনে করেন যে পজিশন দিলাম স্ক্রল হচ্ছে 0 0, অথবা আমি দিলাম সেন্টার, মানে কি আচ্ছা এখানে বুঝেন সেন্টার 0 0 মিনস, আমি বলছি এখন দেখেন ইমেজটা কিন্তু কম্প্রেসড হয় নাই, এনিওয়ে সেন্টার এবং 0 0 মিনস ব্যাপারটা দেখেন। আমি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে একটু এডিট করার চেষ্টা করছি, আপনারা বোঝার চেষ্টা করেন কি হয়। সেন্টার বাদ দিলাম, আমি করলাম 0 0। এখন ইমেজের টপ কোথায় আছে ইমেজটা, এই যে দেখেন ইমেজের টপ পোর্শনটা হচ্ছে এইটা, এবং টপ পোর্শনটা এখানে আছে, মানে কি টপ। আচ্ছা ইমেজের 4টা পোর্শন বের করেন তো, এটা হচ্ছে কি লেফট টপ, এটা হচ্ছে কি টপ রাইট, এটা হচ্ছে কি রাইট বটম, এটা হচ্ছে কি বটম লেফট বটম, হ্যাঁ। সো এটা হচ্ছে কি, সো লেফট টপ। সো এখন লেফট টপ যে পজিশনটা, হ্যাঁ
লেফট অফ পজিশন হচ্ছে 0 0। সো এখানে দেখেন এই 0 0 বিষয়টা হচ্ছে এটাই যে লেফট থেকে আমি যখন 1 পিক্সেল দিই, অ্যাকচুয়ালি পিক্সেল ছাড়া কাজ করবেন, দেখেন লেফট থেকে যখন আমি পিক্সেল বাড়াচ্ছি সে লেফট থেকে সরে আসতেছে, দিলাম। এরপর আমি যখন এটা পিক্সেল বাড়াচ্ছি তখন কি সে টপ থেকে সরে আসছে, ঠিক আছে। তার মানে কি এটা হচ্ছে কি লেফট রাইট বলতে পারেন, লেফট রাইট দুইটাই বলতে চান। মাইনাস করলে কিন্তু এটা রাইটের দিকে যাবে, মানে কি ভিতরের দিকে যাবে, আর প্লাস করলে বাইরের দিকে আসবে, ঠিক আছে। সো মার্জিন না, এটা অ্যাকচুয়ালি মার্জিন না, এটা হচ্ছে পজিশনিং, ইমেজের পজিশনিং। সো আমি এখন 0 দিলাম, তার মানে কি সে 0 থেকে শুরু হবে। এরপর ইমেজের 0 থেকে আমি যখন এটাকেও 0 দিচ্ছি তখন সেও ইমেজের 0 থেকে শুরু হচ্ছে। কিন্তু আমি যখন সেন্টার দিচ্ছি তখন কোত্থেকে শুরু হচ্ছে, তখন শুরু হচ্ছে দেখেন এরকম, তখন শুরু হচ্ছে এইভাবে। এই ইমেজটার সেন্টার কোনটা, এটা সাপোজ আমি ধরে নিলাম এটা। এখন এই ইমেজটা আমার ডিপ এইটুকু আছে মনে করেন, এইটুকু। এখন আচ্ছা এটাকে আমি ফাইন, এটাকে বেটার হয় ফটোশপে বুঝাই দেওয়াটা, ফটোশপে হলে বেটার। আমি সাপোজ আমার একটা ডিপ আছে, সাপোজ এটা একটা আমার ডিপ বলা যায়, আমি নিচ্ছি এটা হচ্ছে আমার কি ডিপ, ঠিক আছে। এবং আমরা এই ডিপের অ্যাকচুয়ালি এটা মনে করেন যে আমার ডিপ, হ্যাঁ। এই ইমেজটা লগ খুলে নিতে হবে, আমি এই ইমেজটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে, এবার এটা অ্যাকচুয়ালি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, না আমি কিছু করছি না, গ্রাফিক্সে কিছু করছি না আমি, ঠিক আছে। সাপোজ আমি ধরে নিলাম এটা। এখন দেখেন নর্মাল অবস্থায় যেটা থাকার কথা, ইমেজটা শুরু হবে এভাবে, ডিপের শুরু থেকে শুরু লেফট, হ্যাঁ। এখন আমি যখন স্ক্রল সেন্টার করব তখন সেই ইমেজের সেন্টারটা আমার ডিপের সেন্টারে চলে আসবে, দেন এরপর যাবতীয় চারপাশে যতটুকু দেখায়, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এখানে সেটাই দেখেন, এখানে এখন লেফট থেকে শুরু হয়েছে, টপ থেকে শুরু হয়েছে। এখন আমি চাচ্ছি এই সেন্টারে থেকে তারপর যা দেখায়। সো এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি যে সেন্টার দিলে যে সেন্টার থেকে শুরু হয়ে চারপাশে যতটুকু যায়, এটা হচ্ছে বিষয়, সেন্টারিংয়ের বিষয়। এটা পজিশনিং বলে এমনিতে, ব্যাকগ্রাউন্ড পজিশনিং। সো ব্যাকগ্রাউন্ড পজিশন জাস্ট দুইটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে, দুইটা প্যারামিটার। এখন দুইটা প্যারামিটার আপনি নামও দিতে পারেন, সেন্টার অথবা পিক্সেলও দিতে পারেন। সো আপনারা মাঝে মধ্যে দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইটে ফন্ট আইকন আছে, ফেসবুক আইকন, অনেক আগের ওয়েবসাইট যদি হয় সেগুলো তখন হয়তো কি ইমেজ দিয়ে ইউজ করতো, তখন ইমেজের হোভার ইফেক্টটা কিন্তু এভাবেই করা হইতো, মানে কি ব্যাকগ্রাউন্ড পজিশনিং দিয়ে, মানে দুইটা ইমেজ তৈরি করে রাখতো। একটা ইমেজের মধ্যে মনে করেন দুইটা সাইজ, মনে করেন এটা একটা ইমেজের সাইজ, এখানে দুইটা ইমেজ থাকতো, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে সেম ইমেজের দুইটা ভার্সন থাকতো, এইটুকুতে সেম ইমেজের দুইটা ভার্সন। নর্মালি একটা ভার্সন শো করবে, যখন হোভার হবে তখন ব্যাকগ্রাউন্ড পজিশন চেঞ্জ হয়ে আরেকটা ভার্সন শো করবে। আগে করা হয়তো এগুলো, এখন এগুলো নাই। সো ফাইন, এবার আমি এটাকে সাজাই ফেলি, যেহেতু এটা বুঝতে পারছি যে আমার হেডার এরিয়া এইটুকু। সো না এগুলো না, পজিশন অনেক বিষয় আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কাজ করে, এটার কোনো রিলেটিভ বা কিছুর বিষয় নাই। এটা হচ্ছে এখানে প্যারেন্টের যদি বলি রিলেটিভকে, তাহলে বলবো যে ডিপটাই রিলেটিভ, ডিপটার উপরেই ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে, ঠিক আছে। এখানে এই পজিশন আর ওই পজিশন এক না। যেমন বলতে পারেন যে হ্যাঁ, এটা না, ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড পজিশনের ক্ষেত্রেই কাজ হবে। এনিওয়ে, আমরা এখানে একটু দেখি যে এখানে ইমেজটা দেখি যে এখানে দেখেন আমার মেনুর একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপর লগোর একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক। সো আমি লগোতে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে 999। তারপর হচ্ছে মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে মেনুর ক্ষেত্রে আমি দিলাম হচ্ছে এটা, ঠিক আছে। আমি কালার কোডটা নিয়ে আসলাম কপি করে, জাস্ট ক্লিক
ক্লিক করবেন, কপি হয়ে যাবে। ফাইন, এবার দেখি, এটা হচ্ছে আমার বিষয়। আমার ব্যাকগ্রাউন্ড 999 অ্যাকচুয়ালি হয় নাই, এটা হচ্ছে 333। আরও একটু দেই, 111 দেই, যাই হোক। ওকে, এটা সাপোজ এটা এখন এই এই কি মেনুটা এটার হাইটের সমান হবে, এটাও করতে হবে, প্লাস আবার করতে হবে এখানে চারপাশে একটু ফাঁকা অংশ থাকবে, এটাও করতে হবে। সো দেখেন, এবার দেখবো হচ্ছে প্যাডিংয়ের বিষয়। আমরা মার্জিংয়ের বিষয় একটু মোটামুটি একটু দেখেছি, এবার প্যাডিংয়ের বিষয়টা আসি। সো প্যাডিং কীভাবে কাজ করছে দেখেন, আমি দিলাম, আচ্ছা আমি সেটাকে আপনাদের ইন্সপেক্ট এলিমেন্টটা দেখে তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়। দেখেন লগো কত পিক্সেল উইথ বলেন তো, লগো কত পিক্সেল উইথ? 250 পিক্সেল। এবার আমি প্যাডিং দিলাম, দেখেন একটু মনে রাখেন লগোর ওয়েট হচ্ছে এইটুকু, ঠিক আছে। আমি প্যাডিং দিলাম 10 পিক্সেল। এবার লগোর ওয়েট কত? 270, ঠিক আছে, 270। সে দুই পাশে হচ্ছে 10 পিক্সেল করে উইথ বাড়াই ফেলছে। সো প্যাডিং যে কাজটা করে সেটা হচ্ছে তার উইথটা বাড়াই ফেলে, এটা মনে রাখবেন, প্যাডিং উইথটা বাড়াই ফেলে ফার্স্ট। তারপর আর যে কাজটা করে সেটা হচ্ছে আমি যাকে প্যাডিং দিয়েছি তার মধ্যে পিক্সেল অ্যাড করে, তার মধ্যে কি অ্যাকচুয়ালি পিক্সেল অ্যাড করে বলেই উইথটা বেড়ে যায়। যেমন দেখেন এই প্যাডিংটা আমার লগো ডিপের চারপাশে 10 পিক্সেল ভিতরে জায়গা খালি করে নিচ্ছে, তারপর ইমেজটা আছে। এখন আমি যদি চাই যে আমার প্যাডিং থাকবে কিন্তু উইথটা বাড়বে না, তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে বক্স সাইজ ইন বর্ডার বক্স, বক্স সাইজ ইন বর্ডার বক্স। অ্যাকচুয়ালি বর্ডার বক্স এই বিষয়টা যদি আমি কোথাও একটা ভালো ক্লিয়ারিফিকেশন পাইনি, তবে আমি যেটা মনে করেছি সেটা হচ্ছে এরকম যে আমি যে উইথটা দিয়েছি সেটাকে অ্যাজ এ বর্ডার মানে স্টিল বর্ডার ধরে নিয়ে, বক্স হিসেবে ধরে নিয়ে এর মধ্যেই যাবতীয় যা কাজ হওয়ার করবে সে বক্স সাইজিংয়ের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি বক্স আমি যে উইথটা দিয়েছি 250, সেটাকে একটা বক্স হিসেবে নেবে এবং ওই সাইজটাকে অ্যাজ এ বর্ডার মানে কি বলতে পারেন যে সীমানা ধরে এর ভিতরে কাজ করবে, এর বাইরে আর যাবে না। বর্ডার বক্স এটাই বোঝাচ্ছে। সো আমি দিলাম বক্স সাইজ ইন বর্ডার বক্স, যাতে কি প্যাডিং তার উইথটাকে না বাড়ায়। তো এখন দেখেন আমি যদি প্যাডিং দেই, এখন যত দেই ওই উইথটাই থাকবে, কিন্তু ভিতরে কন্টেন্ট ছোটো হতে আছে। কেন ছোটো হচ্ছে? কারণ হচ্ছে প্যাডিং অনেক বেশি স্পেস ভিতরে চাপছে। দেখেন এখন যখন একদম জিরো হয়ে যাবে, মানে আমার থাকার জায়গাটা যখন একদম জিরো হয়ে যাবে তখনই উইথটা বাড়বে, এর আগে বাড়বে না। যখন আমার কন্টেন্ট থাকার অবস্থায় নাই, কন্টেন্ট থাকার মতো কোনো অবস্থাই নাই, তখনই কিন্তু না পারতে সে উইথটা বাড়াবে। সো আমরা অবশ্যই এই ধরনের ভুল করবো না, আমরা জাস্ট যতটুকু দরকার ততটুকুই দিব। সাপোজ আমার দরকার হচ্ছে 15 পিক্সেল, এইটুকু দিলাম, ঠিক আছে। সো আমি এইটুকু কোড কপি করি এখান থেকে, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, কপি রুল ডিক্লারেশন অথবা স্টাইল ডিক্লারেশন। আমি রুল ডিক্লারেশন করলাম, রুল বাদ জাস্ট ক্লাস সহ রিপ্লেস করলাম। সো এটা হচ্ছে বিষয়। এরপর এখানে মেনুর ক্ষেত্রে, সো মেনুর ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা বিষয় আছে, প্যাডিংয়ের বিষয়টা আরও ভালোভাবে বুঝবেন মেনুর ক্ষেত্রে। যেমন আমি এলআইকে কী করছি, ডিসপ্লোড লেফট করছি, যেহেতু আমার পাশাপাশি দরকার। পাশাপাশি কেন দরকার? এখানে দেখেন একটা বর্ডার আছে, হ্যাঁ মাঝখানে কি একটা বর্ডার আছে। যদি বা ইমেজটা একটু যখন জুম করছে তখন অ্যাকচুয়ালি রেজুলেশন খারাপ হয়ে যাচ্ছে, বলা যায় একটা বর্ডার অ্যাকচুয়ালি যদিও বা 2টা বর্ডার মনে হচ্ছে, হ্যাঁ এখানে 2টা মনে হচ্ছে, এখানে 3টা মনে হচ্ছে, এখানে 4টা মনে হচ্ছে। যাই হোক, যেভাবে হোক আমি একটা বর্ডার ধরে নিলাম একটা বর্ডার, ঠিক আছে। সো এই মেনুতে আমরা এটা করে শেষ করে দিব আজকে। হ্যাঁ, আমি মেনুতে কি আছে, এলআই, আচ্ছা এলআই তো আমরা উপরে সিলেক্ট করছি। সো উপরে দেই এই জায়গায় মেনু, লোগো, রো, এগুলো উপরেই রাখি। সিরিয়ালাইজ, অ্যাকচুয়ালি সিরিয়ালটা ঠিক থাকা উচিত। এলআইতে যেটা বলছিলাম কি হবে, তাদের একটা নির্দিষ্ট হাইট হবে, মানে এটার সমান যদি করতে হয় নির্দিষ্ট হাইট হতে হবে। তারপর যেটা হতে হবে সেটা হচ্ছে একটা দূরত্ব বজায় থাকতে হবে, ঠিক আছে, এগুলো হইতে হবে।
সো এখন বলা যায় এরকম যে লাইন হাইট, আমি এলআইকে কি দিব, লাইন হাইট দিব। সো আমি 100 পিক্সেল দিলাম, লাইন হাইট আপাতত এইটুকু হলো। আমার অ্যাকচুয়ালি লাইন হাইট দেওয়ার কারণটা কি, আমরা তো হাইট দিতে পারতাম, এই হাইট মনে করেন আমি 100 পিক্সেল হাইটই দিলাম, হাইট ঠিক আছে, কিন্তু কন্টেন্ট উপরে আছে। সো এখন কন্টেন্টকে আবার ভার্টিক্যালি সেন্টার করার জন্য আরেকটা আলাদা কাজ করা লাগবে। সো এটা না করার জন্য আমি লাইন হাইট দিচ্ছি, মানে কি এক্সট্রা কিছু কাজ না করার জন্য। যেমন আমি করলাম কি লাইন হাইট দিয়েছি, সো যদি হাইটও দেই তাও সেম কাজ, কিন্তু একটা ভুল আছে, সেটা হচ্ছে আমার কন্টেন্টটা উপর থেকে আসে। এখন আমার কন্টেন্টটা ভার্টিক্যালি কি লাগবে, মিডলে লাগবে, ভার্টিক্যালি মিডলে লাগবে। হরিজন্টালি মিডলে ইজিলি করা যায়, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, যেমন উইট হচ্ছে 100 পিক্সেল, 200 পিক্সেল, 150 পিক্সেল, সাপোজ উইট হচ্ছে 150 পিক্সেল। আমি যদি এর মধ্যে যদি হরিজন্টালি সেন্টার করতে চাই, টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে, কিন্তু ভার্টিক্যালি সেন্টার করাটা অত ইজি না। ভার্টিক্যালি সেন্টার করতে গেলে আমাকে অনেক কাজ করা লাগবে। সো অনেক কাজের থেকে বাঁচার জন্য লাইন হাইট দিয়ে দিলাম, হাইটের পরিবর্তে লাইন হাইট। তার মানে কি ওই লাইনের হাইটটাই হচ্ছে এত বড়। তার মানে কি এরকম বলা যায়, মনে করেন আমার হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে হ্যালো, ঠিক আছে, এই হ্যালো লাইন হাইট হচ্ছে এইটুক, এখান থেকে শুরু হয়ে এইটুক পর্যন্ত। যেমন আমি যদি একটা কন্টেন্টকে সিলেক্ট করি তাহলে বুঝতে পারবো এটা লাইন হাইট কতটুকু, নীল অংশ যতটুকু, ব্লু কালার যতটুকু দেখছি ওইটাই হচ্ছে লাইন হাইট। সো এর মধ্যে কিন্তু টেক্সটটা সেন্টারে আছে, ঠিক আছে। এখন আমি এই হাইটটা বাড়াই দিলে টেক্সটটা সেন্টারে থাকবে না, আমি লাইন হাইট বাড়াইছি, ফন্টের সাইজ তো বাড়ায়নি, কন্টেন্ট কী থাকবে, সেন্টারেই থাকবে। সো আমি জাস্ট লাইন হাইটটাই করে দিলাম। এখন আমার লাইন হাইট অ্যাকচুয়ালি মিলাইতে হবে এটার মতো করে, যদি বা এটা এভাবে উচিত না, মানে হার্ড কোড করে দেওয়া। কীভাবে, এই যে আমি যেভাবে হার্ড কোড করে দিচ্ছি, একটা নির্দিষ্ট করে 145 পিক্সেল দিলাম, এটা কিন্তু উচিত না। মানে এইভাবে, হ্যাঁ কারেক্ট হবে প্যারেন্টকে ধরে, এটা আরও যে করে জাভাস্ক্রিপ্টে চলে যেতে হবে তখন। এখন আপাতত যেহেতু জাভাস্ক্রিপ্টে যাচ্ছি না বা যে করেতে যাচ্ছি না, আমি এটাতে করলাম। কারেক্ট হবে হচ্ছে আমার লগোর উপর ডিপেন্ড করে ধরে করাটা। মানে কি লোগোর সাইজ, এখন লোগোর সাইজ তো যে কেউ ছোটোও দিতে পারে। মানে কি এখন লোগোর কি নির্দিষ্ট হাইট আছে, তাই না? নির্দিষ্ট হাইট আছে নাই। ইমেজের হাইট আমার উইডের উপর কমে আসছে, এটাই। এখন লোগোটা যদি আর একটু কম হয়, আর একটু কম হতেই পারে, যদি কম হয় তাহলে কী হবে, এটা না পার্সেন্টেজও করতে পারবো না। পার্সেন্টেজও এটা ডিফারেন্সিয়েট চলে আসবে। যেমন এই সাইজের ক্ষেত্রে আমার পার্সেন্টেজ হচ্ছে কত, মনে করেন 70% দিলাম, এটাতে 70% দিলে এটা হয়ে যাচ্ছে, মানে এইটার হাইট এটার সাথে মিলে যাচ্ছে। এখন ইমেজটা ছোটো হয়ে গেল, সেক্ষেত্রে 70% আরও ছোটো হয়ে যাবে, এরকম। সো আমরা এটা 145 রাখলাম লাইন হাইট। এবার এখানে কি আছে, এখানে আছে আমাদের ডিজাইন অনুযায়ী এটার একটা নির্দিষ্ট উইডও আছে, ঠিক আছে। উইড হবে 20 কত পার্সেন্ট, উইড 20% বলা যায়, যেহেতু 5টা আইটেম, সো আমরা 20% ধরে নিতে পারি। আমার মেনু যেহেতু 5টা আইটেম, যদি বা এটাও ঠিক না এভাবে দেওয়াটা। নর্মালি মেনুতে উইড হাইট এগুলো দেওয়া মোটেও উচিত না। লাইন হাইট দেওয়া যায়, লাইন হাইট এই কারণে দেওয়া যায়, যদি আমার মেনু বাড়তে থাকে তাহলে পরের লাইনে মেনুটা চলে আসবে স্বাভাবিক। মনে করেন আমার 10টা মেনু হয়েছে, কিন্তু আমার ক্যাপাসিটি হচ্ছে 5টা মেনুর মতো, 5টা মেনু। এখন পরের লাইনটা কি নিচে চলে আসবে না? এখন নিচে যদি চলে আসে, যদি লাইন হাইট নাই থাকে, তাহলে কিন্তু দুইটা একসাথে লেগে থাকবে, ঠিক আছে, দুইটা লাইন একসাথে লেগে থাকবে। সো লাইন হাইট দিলে একটা দূরত্ব বজায় থাকবে, সো লাইন হাইটটা দেওয়া যাবে। উইড হাইট এগুলো খুব একটা দেওয়া, এগুলো আবার প্রবলেমের উপর ডিপেন্ড করে, আপনার ডিজাইনের প্রবলেমটা কীরকম সেটার উপরও ডিপেন্ড করে। সো ফাইন, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। এবার আমাদের ডিজাইন অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সবগুলা বড় হাতের। সো আমি যদি এভাবে দেই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম, এনিওয়ে প্রত্যেকটা প্রপার্টি সম্পর্কে আপনারা একটু সার্চ করবেন। দেখেন আমি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলাম, মানে কি এলআইয়ের মধ্যে যত টেক্সট আছে সবগুলো আপার কেস হয়ে যাবে। ফাইন, এবার কালার আছে হচ্ছে হোয়াইট। এখন দেখেন আমি জাস্ট এলআইকে কালার দিচ্ছি,
কালার হচ্ছে না। কারণ হচ্ছে এখানে এর মধ্যে এ আছে, আর যে এটা কি হয়, নির্দিষ্ট একটা কালার আছে, সেটা হচ্ছে ব্লু, এবং তার একটা নির্দিষ্ট স্টাইল আছে হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তার মানে কি সে এতে আছে। তো সো আমাকে এ কে সিলেক্ট করতে হবে, মেনু LIA, তাকে কালার দিলাম সাদা। এনিওয়ে এটা হচ্ছে কালার কোড, আপনারা ইতিমধ্যে জানেন সবাই। আমরা ওয়াইড লিখেও করতে পারি, আবার এক্স্যাক্টলি কালার কোডটাও লিখতে পারি, কিন্তু জাস্ট নাম দিয়ে লেখাটা হচ্ছে একটা বদ অভ্যাস। কেন? কারণ হচ্ছে কালার সবগুলার কিন্তু নাম নেই, অনেকগুলো কালার আছে দুনিয়াতে, সব কালারের নাম নেই। এনিওয়ে এখানে হচ্ছে টেক্সট ডেকোরেশন মিনস টেক্সটের একটা স্টাইলিং আর কি, সেটা হচ্ছে নান, কোনো আন্ডারলাইন থাকবে না, এবং সব কিছু ওকে। এখন দেখেন এটা কেমন যেন বিরক্তিকর একটা মেনু হয়ে গেছে, যদি বা সুন্দর, বিরক্তিকর এই জন্যই বলছি। দেখেন আমি যখন এখানে মাউস নিচ্ছি তখনও ক্লিক করার কোনো অপশন নাই, কিন্তু লিখার উপর নিয়ে গেলেই তবে আসছে। কিন্তু আমি চাচ্ছি এর মধ্যে গেলেই হয়ে যাবে। সো এর মধ্যে গেলেই হয়ে যাবে, তার মানে কি আমাকে এর মধ্যে এটাকে কতটুকু পাইতে হবে, LI এর সমান পাইতে হবে, এটাকে LI এর সমান হতে হবে। সাপোজ আমি একে যদি LI এর সমান পাইতে হয়, ডিসপ্লে ব্লক করলাম, কি হলো, LI এর সমান হয়ে গেছে, জাস্ট ডিসপ্লে ব্লক করছে। এ নর্মালি হচ্ছে ডিসপ্লে ইনলাইন, এটা মাথায় রাখবেন। LI এর সমান করার জন্য, LI এর সমান, হ্যাঁ, সম্পূর্ণ ব্লক করার, মানে বলতে পারেন। আচ্ছা, আমি আরেকটা বিষয় বোঝাতে চাইছিলাম মেনু দিয়ে, সেটা হচ্ছে প্যাডিংয়ের বিষয়টা। অ্যাকচুয়ালি প্যাডিং যে পিক্সেল অ্যাড করছে সেই বিষয়টা, ফাইন, সেটা আমি এখানে বুঝাই। দেখেন আমার এটা, দেখেন এটা কত বড়, আমার কন্টেন্টের সমান। আমি যখন কন্টেন্টের উপর নিচ্ছি তবেই আমার মাউসের কার্সরটা আসছে। সাপোজ আমি এর একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে দেখেন আগে এটা হচ্ছে আমার এটা। আমি জাস্ট মাউস যখন নিচ্ছি লাল রঙের মধ্যেই যখন মাউস যাচ্ছে তখনই ক্লিক করার অপশন আসছে। এখন দেখেন আমি জাস্ট মার্জিন দিলাম লেফট 5 পিক্সেল, অথবা আমি দিলাম 30 পিক্সেল। দেখেন মানে কি 30 পিক্সেল জায়গা লেফটে আছে। আমি যদি ওর মধ্যে যাই, ওভার করার কোনো মানে ক্লিক করার কোনো অপশন আসছে, তার মানে মার্জিন আমার এর সাথে কি করছে না, পিক্সেল অ্যাড করছে না, সে এর বাইরে কিছু জায়গা নিয়ে নিচ্ছে, জাস্ট এর মধ্যে আর কাউকে আসতে দিবে না। এটা হচ্ছে মার্জিনের কাজ। এখন দেখেন আমি প্যাডিং দিলাম, প্যাডিং লেফট 30 পিক্সেল, সে দেখেন ভিতরে কাজ করছে, এর ভিতরে। এবং আমি ওই প্যাডিংয়ের জায়গায় যখন যাচ্ছি তখনও কিন্তু ক্লিক করার অপশন আসছে, তার মানে কি প্যাডিং আমার ওই এলিমেন্টের সাথে পিক্সেল অ্যাড করছে। তো এই দুটো মনে রাখবেন, এটাও একটা কমন রুলস বলা যায়। আর যেটা বলছিলাম যে একে ডিসপ্লে ব্লক করেছে এই জন্য যাতে এই LI এর সমান এটা হয়ে যায়। দেখেন আমি জাস্ট করলাম ডিসপ্লে ব্লক, এবং এর সমান হয়ে গেছে। সো আমি যখনই এই ব্যাকগ্রাউন্ডের উপরেই আসবো তখনই ক্লিক করার অপশন আসবে। সো ফাইন, আমরা ডিসপ্লে ব্লক করলাম। এবার এখানে একটা বিষয় আছে যে একটা বর্ডার হবে, সো বর্ডারটা আমরা LI কে দিব, একেও দিতে পারি, কিন্তু আমরা LI কে দিব। বর্ডার কি হবে, রাইট, আমার ডান পাশে একটা বর্ডার। তো LI এর ডান পাশে বর্ডার দিলে প্রথম LI এটা, দ্বিতীয় LI এটা, তৃতীয় LI এটা, এভাবে সবগুলো হবে, কিন্তু লাস্টেরটা থাকবে না, লাস্টে LI এর বর্ডার থাকবে না, ঠিক আছে। সো আমি LI এর বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড, আপাতত আমি F2 একটা হালকা কালার দিলাম। এবার কি হয়েছে দেখেন, একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি বলেন তো, 1 পিক্সেল অ্যাড হয়েছে, 20%-এর সাথে 1 পিক্সেল যুক্ত হয়েছে, মানে কি 100% থেকে 4 পিক্সেল বেশি, 100% থেকে 4 পিক্সেল বেশি। সো থ্যাংক ইউ। সবসময় সুবিধা পাওয়া যায় না, যেমন আপনি সেকশন ইউজ করবেন, সেকশন প্রত্যেকটা ব্রাউজারে সাপোর্ট করবে না, হ্যাঁ ইদানিং করবে, কিন্তু যারা টেকনোলজিতে গরিব, মানে বুঝেন, মানে এখনও সেই উইন্ডোজ XP ইউজ করে, ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করে, মোজিলা, মানে ইন্টারনেট টেকনোলজি সম্পর্কে খুব একটা বেশি ধারণা যাদের নাই, তারা হচ্ছে আগের ভার্সনগুলো ইউজ করছে। তখন তারা কি করবে না, সাপোর্টটা পাবে না, সেকশন সাপোর্ট করতেছে না, তখন ডিপ তাদের দরকার, ডিপ
সো সেই জন্য আমরা ডিপ দিয়ে করি নর্মালি। তবে হ্যাঁ কনভার্টার আছে, সো কনভার্টারের বিষয়গুলো আলাদা। আবার সেই কনভার্টারটাও যদি ওদের ইয়াতে কী বলে ব্রাউজারে সাপোর্ট না করে তাহলে তো আরেক সমস্যা। আও হ্যাঁ হ্যাঁ মেনুটা কমপ্লিট করে চলে যাচ্ছে। এনিওয়ে আমি যেটা বলছিলাম, এখানে হচ্ছে 5 পিক্সেল বাড়তি হয়ে গেছে 100% থেকে। সো আমাকে যেটা করতে হবে এখানে 20% থেকে ক্যালকুলেট করে মাইনাস করতে হবে 1 পিক্সেল। এনিওয়ে এই ক্যালকুলেশনের সময় একটা বিষয় মনে রাখার বিষয়, সেটা হচ্ছে কখনো এই স্পেসটা যদি না দেয় তাহলে কিন্তু কাজ করবে না, এই ক্যালকুলেশন কাজ করবে না। অবশ্যই আমাকে দুইটা প্যারামিটার আলাদা আলাদা স্পেস দিয়ে বোঝাতে হবে। এখন দেখেন প্রতিটা 25%-এর ডিপ থেকে 1 পিক্সেল করে কমে গেছে এবং তারা কি পাশাপাশি চলে আসছে। এখন আমার লাস্ট যে এলিমেন্টটা আছে তার বর্ডারটার দরকার নাই। সো আমি লাস্ট বর্ডারটা রিসিভ করব। কাকে বর্ডার দিয়েছি? এলআইকে। সো লাস্ট এলআইকে সিলেক্ট করব। লাস্ট এলআইকে সিলেক্ট করার জন্য কিছু সোডো ক্লাস আছে, হ্যাঁ সোডো ক্লাস আছে। সো সোডো ক্লাসগুলোর মধ্যে হচ্ছে একটা সোডো ক্লাস লাস্ট চাইল্ড। তো অ্যাকচুয়ালি সোডো ক্লাস আমি বলছি লাস্ট চাইল্ডের হচ্ছে বর্ডার রাইট না, ঠিক আছে আমি নাম দিয়ে দিলাম। সে বর্ডার রাইট অ্যাকচুয়ালি আছে, এলআই লাস্ট চাইল্ড কিন্তু কাজ করছে না। হ্যাঁ না প্রবলেম না, কিন্তু ডিজাইনের সাথে মিলছে না এই আর কি, ঠিক আছে ডিজাইনের সাথে মিলছে না। অ্যাকচুয়ালি এখানে লাস্ট চাইল্ড কেন সিলেক্ট হচ্ছে না কেউ বলতে পারবেন? একটা মজার বিষয় আছে, লাস্ট চাইল্ড এলআই কেন সিলেক্ট হচ্ছে না? অ্যাকচুয়ালি এই লাস্ট চাইল্ডের মধ্যে একটা বিষয় আছে, লাস্ট চাইল্ড কিন্তু আমার এলআই নাই। লাস্ট চাইল্ড এখানে একটা ডিপ চলে আসছে, আমরা আগে দিয়েছিলাম ক্লিয়ার করার জন্য। সো আমি এখন এলআইটা দিলাম, শুধু এলআই, এখন কিন্তু কাজ করছে। এখানে আবার লাস্ট চাইল্ডের মধ্যে একটা বিষয় আছে, মনে করেন আপনি এই লাস্ট একে সিলেক্ট করবেন, তাহলে কীভাবে সিলেক্ট করবেন বলেন? আমি লিখি মেনু এলআই এ কলন, আমি জানতাম এটাই বলবো। এখানে দেখেন এলআই লাস্ট চাইল্ড, এলআই এর ফার্স্ট চাইল্ড একটাই। কিসের জন্য? আপনি মার্কআপটা একটু দেখেন, চাইল্ড আর প্যারেন্টের বিষয়টা বুঝেন। যেমন মনে করেন এলআইটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। তার মানে কি এলআই এর এইটা যদি লাস্ট চাইল্ড হয় এটাই ফার্স্ট চাইল্ড, এটাই লাস্ট চাইল্ড। যদি এলআই এটা যদি এলআই এর চাইল্ড হয় তাহলে এটাই লাস্ট চাইল্ড, একমাত্র চাইল্ড যেহেতু এটাই লাস্ট চাইল্ড, এটাই ফার্স্ট চাইল্ড। সো আমি একে সিলেক্ট করতে গেলে এলআই লাস্ট চাইল্ড সিলেক্ট করতে পারবো না। এখানে আগে দেখতে হবে চাইল্ড কারা আছে, সবচাইতে চাইল্ড আছে হচ্ছে সবগুলো এলআই। তো আমি লাস্ট চাইল্ড এলআইকে সিলেক্ট করবো, দেন তারপর একে সিলেক্ট করবো। সেটা হবে এরকম যে এলআই লাস্ট চাইল্ড, দেন সেই এটা মানে কি লাস্ট এলআই যেটা আছে তার মধ্যে যে এটা আছে তাকে সিলেক্ট করবো, ঠিক আছে। সো এটা আমি জানতাম এভাবেই বলবেন, সো তাই এমনিতে জিজ্ঞেস করছি মজা করে। ফাইন, আমাদের কাজ প্রায় কমপ্লিট, শেষ। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমি বাকিটা করে ফেলবো অ্যান্ড নতুন কোনো কাজ করব, ঠিক আছে। আজকে